হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইউসাম কর্তৃক আজকের ক্লাসের এই অনন্য আয়োজনে আপনাদের সবাইকে স্বাগতম। উপস্থিত আমার ছোট ভাই বোন এবং আমাদের শ্রদ্ধেয় অভিভাবক সবাইকে আসসালামু আলাইকুম। আজকে আমরা যে বিষয়টি নিয়ে ক্লাসে কথা বলতে এসেছি সেটি হচ্ছে আমাদের এইচএসসি প্লাস অ্যাডমিশন টেস্ট নিয়ে আমরা একটি পূর্ণাঙ্গ একটি ধারণা দেওয়ার ইনশাল্লাহ ট্রাই করব। তো শুরুতে যে বিষয়টি নিয়ে কথা বলবো বন্ধুরা সেটি হচ্ছে আমাদের এইচএসসি এর পাশাপাশি যে প্যান্ডেমিক সিচুয়েশনে আমরা কিভাবে ক্লাসটি শুরু করতে পারি সেই বিষয়ে কথা বলবো। তো প্রথমে আমরা যে বিষয়ের কথা বলবো সেটি হচ্ছে সর্বপ্রথম আমরা আমাদের মহান রাব্বুল আলামিনের কাছে আমরা শুকরিয়া জ্ঞাপন করছি। তিনি আমাদের ইন টোটাল মিলে এই যে প্যান্ডেমিক সিচুয়েশনে এখনো পর্যন্ত তিনি আমাদেরকে সুস্থ রেখেছেন, সেই জন্য আমরা মহান রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে আমরা আমাদের ক্লাসে চলে যাই। তো প্রথমে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে এইচএসসি এর পাশাপাশি আমরা কিভাবে করে আমাদের অ্যাডমিশন টেস্টের জন্য একটা পরিপূর্ণ প্রিপারেশন আমরা কমপ্লিট করতে পারি। তো ফার্স্ট অফ অল যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমাদের অনেকেরই ধারণা সেটা হচ্ছে যে এইচএসসি এর পাশাপাশি আমরা কিভাবে অ্যাডমিশন টেস্ট নিয়ে এখানে প্রিপারেশনটা নিতে পারি। তো সেই বিষয়ে কথা বলার আগে আমি আমাদের এখানে বন্ধুদের যে বিষয়টি রিকোয়েস্ট করবো সেটি হচ্ছে আপনারা সবাই একটু ক্লাসটি শেয়ার করে দিবেন। আপনারা এখানে যারা স্টুডেন্ট আছেন আপনাদের প্রত্যেকের টাইমলাইনে ক্লাসটি শেয়ার করে দিবেন এবং এর পাশাপাশি আপনাদের কলেজের যে গ্রুপগুলো আছে সেখানে ক্লাসটি শেয়ার করে দিবেন, যার ফলে আমরা এখানে আমাদের যারা পরিচিত ছোট ভাই বোন এবং আমাদের যারা অ্যাডমিশন টেস্ট দিবে বা এইচএসসি পরীক্ষার্থী যারা ছোট ভাই বোন আছে সবাই আমাদের ক্লাসটি পরিপূর্ণভাবে সলভ করতে পারবে। তো এখন আমরা যে বিষয়ে কথা বলবো সেটি হচ্ছে আমাদের এই যে টোটাল একটা ওভারভিউ যে ওভারসি করা অ্যাডমিশন টেস্ট নিয়ে সে বিষয়ে আমরা কথা বলবো। তার আগে বন্ধুরা যে বিষয়ে কথা বলছি সেটি হচ্ছে আপনারা একটু কষ্ট করে সবাই আপনাদের টাইম লাইনে ক্লাসটি একটু শেয়ার করে দিবেন এবং এর পাশাপাশি আপনারা যে কাজটি করবেন সেটা হচ্ছে যে A to Z এখানে আপনাদের প্রত্যেকটা ফ্রেন্ড যেন ক্লাসটি দেখতে পারে সেভাবে আপনারা ব্যবস্থাটি করবেন। আর আরেকটা কথা বলি, মজার একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে ক্লাসটি শেয়ার করলে আপনাদের যারা শেয়ার করবেন শেয়ার করার পরে যে কাজটি করবেন সেটি হচ্ছে আপনাদের যে শেয়ারকৃত স্ক্রিনশটটি সেটি আপনারা আপনাদের টাইম লাইনে যে ছবিটি দিবেন, হ্যাঁ, অর্থাৎ এখানে আপনারা তো ক্লাসটি শেয়ার দিবেন, শেয়ার দেওয়ার পর স্ক্রিনশটটি ইউসামের যে পেজটি আছে সেখানে আপনারা একটু স্ক্রিনশট দিয়ে দিবেন। তো আমি দেখি আমার সাথে ক্লাসে এখন কারা কারা জয়েন করেছে সেই বিষয়টি আমরা একটু খেয়াল করি। ইতিমধ্যে আমরা 47 স্টুডেন্টস দেখতে পাচ্ছি ইন টোটাল মিলে। তো সবাই একটু আমাকে জানাবেন এখানে আমাদের হোয়াইট বোর্ডটা ক্লিয়ার কিনা, তারপরে হচ্ছে আমার সাউন্ড ক্লিয়ার কিনা, এই দুটো বিষয় আমাকে আপনারা সবাই কনফার্ম করবেন। সবাই একটু জানাবেন, ওকে? আচ্ছা, ইতোমধ্যে আমরা অনেকেই লাইভে দেখতে পাচ্ছি। তো এখানে আমাদের পরিচিত অনেক স্টুডেন্টকে দেখতে পাচ্ছি। সবাই একটু আমরা কষ্ট করে ক্লাসটা শেয়ার করে দিই, কেমন? আমরা ক্লাসটা একটু সবাই শেয়ার করে দিই। আচ্ছা, ইতোমধ্যে আমি দেখতে পাচ্ছি হচ্ছে নাইয়ান তহিরো, তারপর হচ্ছে মেজবাউল আলম। আচ্ছা, ওকে, তো আমরা ক্লাস শুরু করব। ওকে, আমরা এখানে আমাদের অনেক এখানে কারিগরি ত্রুটির কিছু কারণে আমরা ক্লাসটি শুরু করতে লেট হয়েছে। তো তার আগে আমরা আমাদের ছোট ভাই বোনদের কাছে একটা রিকোয়েস্ট করব, আপনারা সবাই কিছু বিষয় আমাদেরকে জানাবেন। তার মধ্যে একটি হচ্ছে আপনারা কে কোন কলেজে অর্থাৎ কে কোন কলেজে পড়েন সেই বিষয়টি আমাদেরকে এখানে কমেন্ট সেকশনে জানাবেন। ওকে, সবার আগে আপনারা জানাবেন কে কোন কলেজে ছিলেন, এই বিষয়টি জানাবেন। ওকে, আমরা জানতে চাচ্ছি আপনারা কে কোন কলেজে অবস্থান করছেন এই বিষয়টি একটু জানাবেন। ওকে, সবাই সবার কলেজের অবস্থানটা একটু জানাবেন কাইন্ডলি। আচ্ছা, এর পাশাপাশি আপনারা আরেকটা বিষয় জানাবেন, সেটি হচ্ছে যে কারা সেকেন্ড ইয়ার আপনাদের মধ্যে এবং কারা কারা অ্যাডমিশন টেস্ট দিবেন এই বিষয়গুলো আপনারা জানাবেন। আমরা ক্লাস শুরু করব, তার আগে আমরা চাই আমাদের এখানে প্রত্যেকটা ছোট ভাই বোন ক্লাসে জয়েন করতে পারে। এই জন্য আপনারা যে কাজটি করতে হবে সেটি হচ্ছে সবাই একটু শেয়ার করে সবাই সবার ফ্রেন্ডদেরকে জানিয়ে দিন, অর্থাৎ ক্লাস যে শুরু হয়ে গিয়েছে। ওকে, আমরা আর বেশি সময় ক্ষেপণ করব না, আমরা আমাদের ক্লাস ইনশাআল্লাহ খুব দ্রুত সময়ের মধ্যে শুরু করে দিব। তো ইতোমধ্যে আমরা দেখতে পাচ্ছি অনেকেই কমেন্ট করছে বাকলিয়া গভর্নমেন্ট কলেজ সাকিব, তারপরে হচ্ছে আমাদের মধ্যে সোহান জয়েন করেছে ক্লাসে, সিফাতুদ্দিন BAF শাইন কলেজ, তারপরে হচ্ছে গভর্নমেন্ট কমার্স কলেজ থেকে হচ্ছে সানি, তারপরে হচ্ছে HSC 2020। ওকে,
তারপরে হচ্ছে তহিদুল ইসলাম হচ্ছে গভর্নমেন্ট সিটি কলেজ, তারপরে হচ্ছে রাইসা, সে হচ্ছে গভর্নমেন্ট কমার্স কলেজ, তারপর হচ্ছে রামিসা গভর্নমেন্ট ওমেন কলেজ। আচ্ছা, ওকে। তো ইতিমধ্যে আমরা প্রায় 80 স্টুডেন্ট আমরা লাইভে দেখতে পাচ্ছি। আপনারা কষ্ট করে সবার টাইম লাইনে একটু শেয়ার করে দিবেন, দেন আপনাদের বাকি ফ্রেন্ড যারা আছে সবাই ক্লাসটি দেখতে পারলো। ওকে, সবাই একটু আমরা আমাদের টাইম লাইনে পোস্ট করে দিই, এবং পোস্ট করার পরে আপনারা যে কাজটি করবেন সেটি আমাদের স্ক্রিনশটটা, অর্থাৎ আমাদের ইউসামের যে মেসেঞ্জার, যে এখানে যে মেসেঞ্জার বক্স আছে সেখানে আপনারা পাঠিয়ে দিবেন। এর পরবর্তীতে আপনাদেরকে একটা গিফট উপহার দেওয়া হবে, সেটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিগত 20 বছরের প্রশ্ন ব্যাংক, এবং এর পাশাপাশি আপনাদেরকে যে জিনিসটা উপহার হিসেবে দেওয়া হবে সেটি হচ্ছে আমাদের আজকের ক্লাসের যে মূল্যবান নোটসটি রয়েছে সেটি আপনাদেরকে প্রোভাইড করা হবে ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা আর কথা বাড়াবো না, আমরা আমাদের ক্লাসে ফিরে যাচ্ছি। ওকে, 94 কিছুক্ষণের মধ্যে 100 স্টুডেন্ট এখানে ছাড়িয়ে যাবে বলে আমি আশা করি ইনশাল্লাহ। তো সবাই বাকি ফ্রেন্ডদেরকে একটু শেয়ার করে দেন এবং টাইমলাইনে একটু পোস্ট করে দিবেন। ওকে, তো আমাদের এখানে আরেকটা বিষয় সবাই জানাবেন, সেটা হচ্ছে হোয়াইট বোর্ডটা ক্লিয়ার কিনা এবং এর পাশাপাশি আমাদের সাউন্ড সেকশন ক্লিয়ার কিনা, এই দুটো বিষয় আপনারা আমাকে সবাই জানাবেন। ওকে, তো আমি ক্লাস শুরু করে দিচ্ছি ইনশাআল্লাহ। আচ্ছা, ওকে, ওয়ালাইকুম আসসালাম ভাই। তো আমরা আমাদের ক্লাস শুরু করে দিই, কেমন? সবাই একটু আমাদের হোয়াইট বোর্ডটা ক্লিয়ার কিনা এবং এর পাশাপাশি আমাদের সাউন্ডটা ক্লিয়ার কিনা লাস্ট বার একটু জানিয়ে দিবেন, এরপর আমরা ক্লাস শুরু করব। কারণ হচ্ছে আজকে সারা বাংলাদেশে যে অতিরিক্ত মনসুনের কারণে, অর্থাৎ ভারী বৃষ্টিপাতের কারণে যেই ব্যাপারটা সেটা হচ্ছে যে আমাদের নেটওয়ার্কসে প্রচুর প্রবলেম করছে সারা বাংলাদেশে। ওকে, তো যার কারণে আরেকটা বিষয় হচ্ছে আমাদের বিদ্যুৎ বিভ্রাটের যে প্রবলেমটা, যার কারণে আমরা ক্লাসটা কিন্তু ঠিকমতো মানে শুরু করতেও অনেক লেট হয়ে গেল আমাদের। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে আমরা আমাদের ক্লাসে ফিরে যাচ্ছি। ওকে, সবাই আমরা একটু খেয়াল করি। আসসালামু আলাইকুম। তো আজকে আমরা প্রথমে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আমাদের এইচএসসি এর পাশাপাশি কিভাবে আমরা অ্যাডমিশন টেস্টের প্রিপারেশনটাকে আমরা শানিত করে নিতে পারি। তো বন্ধুরা, প্রথমে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে আমাদের এইচএসসি এর পার্টটা এবং এর পাশাপাশি প্যান্ডেমিকের মধ্যে আমরা কিভাবে এগিয়ে নিতে পারি। তো আমাদের অনেককেই বলতে শোনা যাচ্ছে যে এইচএসসি এর পাশাপাশি অ্যাডমিশন টেস্টের জন্য তো প্রিপারেশনটা নেওয়া হচ্ছে একটা বিলাসিতার পর্যায়ে পড়ে যায়, যে আমাদের এখানে তো এত অ্যাডভান্স লেভেলে কিছু করার দরকার নেই। আচ্ছা, আর এই কথাটা আমি বলি ভাই, সেটা হচ্ছে সারা বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে ঠিক আমাদেরকেও তেমনি ভাবে এগিয়ে যেতে হবে। তো এই জন্য আমি আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব, সেটি হচ্ছে যে করোনাকালীন যে সিচুয়েশনটি রয়েছে এর মধ্যে আপনাকে আপনার মতো করেই, অর্থাৎ এখানে পূর্ণাঙ্গভাবে প্রিপারেশনটি কমপ্লিট করতে হবে। কারণ একটি বিষয় হচ্ছে আমাদের ইন টোটাল মিলে যে সিচুয়েশন, তো এর মধ্যে আমাদের একটা বিষয় মনে রাখতে হবে, সেটা হচ্ছে আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী অর্থাৎ দীপুমণি একটা কথা আমাদেরকে কিন্তু আগে থেকেই কিন্তু তিনি বলে দিয়েছেন যে এইচএসসি এর পাশাপাশি আমাদেরকে অ্যাডমিশন টেস্টের জন্য প্রিপারেশনটি নিয়ে রাখার জন্য। তো এখন যে কাজটি করতে হবে সেটি আমি আপনাদেরকে দেখিয়ে দিব, অর্থাৎ এইচএসসি এর পাশাপাশি আমরা একটু যদি কনসার্নলি পড়ি ইনশাল্লাহ আমরা খুব ভালো একটা রেজাল্ট করতে পারবো। তো আমরা অনেকটাই আমাদের সময় ক্ষেপণ কিন্তু আজকে ক্লাস হয়ে গিয়েছে। তো আমরা ইউসাম কর্তৃপক্ষ আপনাদের কাছে খুবই দুঃখ প্রকাশ করছি, কারণ হচ্ছে আজকে আবারও বলছি এখানে মনসুনের কারণে সারা বাংলাদেশে প্রচুর বৃষ্টিপাতের কারণে এখন কিন্তু প্রচুর বিদ্যুৎ বিভ্রাট দেখা দিচ্ছে। এর পাশাপাশি হচ্ছে আমাদের মোবাইলের নেটওয়ার্কস কিন্তু প্রচুর ফল হচ্ছে। ওকে, তো এই জন্য আমরা একটু টেকনিক্যাল ত্রুটির কারণে আপনাদের কাছে আগে থেকেই দুঃখ প্রকাশ করছি। তো আমরা ক্লাসে ফিরে যাই। প্রথমে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে, তো আজকে ধরতে গেলে ছোটখাটো একটা আমরা ওরিয়েন্টেশন নিয়েই কথা বলবো, কিভাবে আমাদের ওরিয়েন্টেশনটা স্টার্ট হবে। তো খেয়াল করি সবাই।
তো একটা ব্যাপার হচ্ছে আমরা এই যে পাবলিক ইউনিভার্সিটিতে পড়তে চাই, কেন পাবলিক ইউনিভার্সিটি, হোয়াই পাবলিক ইউনিভার্সিটি, তাই না? তো একটা বিষয় আপনাদেরকে আজকে বলি ক্লাস শুরু করার আগে। তো যেহেতু ক্লাস তো শুরু করবো ইনশাল্লাহ, তো সবার আগে বলি এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কথাই আমি প্রথমে শুরু করি। এই যে 1952 সাল থেকে শুরু করে 1952 সালের ভাষা আন্দোলন এবং 1969 গণ অভ্যুত্থান থেকে শুরু করে 1971 সালের মহান মুক্তিযুদ্ধ, অর্থাৎ প্রত্যেকটি সেগমেন্টে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিশাল একটা অবদান রয়েছে। তো আরেকটি কথা না বললেই নয়, সেটি হচ্ছে যে আমাদের এই যে আমরা একটা বিষয় দেখে থাকি, সেটা হচ্ছে যে আমাদের পৃথিবীতে প্রত্যেকটা রাষ্ট্র মানে স্বাধীন হবার পরেই সেখানে কিন্তু কোনো একটা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলেও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় কিন্তু বাংলাদেশ নামক একটি স্বাধীন রাষ্ট্রের জন্ম দিয়েছে। এছাড়া এর পাশাপাশি যদি আমরা বলি আমাদের মানে মহান স্বাধীনতার স্থপতি আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনিও কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের ছাত্র ছিলেন। তো দ্যাট মিনস এখানে আমরা বুঝতেই পারছি একটা বিশ্ববিদ্যালয়ের আমাদের লাইফের কতটা এখানে ইন্টারাপ্ট করতে পারে। এছাড়া আরেকটা বিষয় বলি, সেটা হচ্ছে আপনারা প্রত্যেকটি যে সাপোর্টিং এর ক্ষেত্রে এখানে কিন্তু অনেক ভালো কিছু প্ল্যাটফর্ম আপনারা পেয়ে থাকবেন। তো ইউনিভার্সিটি নিয়ে তো আমরা এটাই বললাম। তো আরেকটি কথা বলি, সেটি হচ্ছে যে আমাদের এখন বর্তমানে আমরা কোন পজিশনটাতে আমরা স্টে করছি সেই বিষয়ে আমরা একটু জানাচ্ছি। তো এখন আমরা যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে A to Z মিলে আমরা আপনাদের কিছু বিষয়ে ধারণা পেয়ে গেলাম। তো লাস্ট অফ অল আমরা এখন আমাদের ক্লাস নিয়ে ফিরে যাচ্ছি। ওকে, তো খেয়াল করি সবাই। তো আবারও বলছি, সবাই একটু ক্লাসটা শেয়ার দিয়ে দিবেন। শেয়ার দেওয়ার পরে স্ক্রিনশটটা ইউসামের মেসেঞ্জার বক্সে আপনারা পাঠিয়ে দিবেন। এর পরবর্তীতে আপনাদেরকে আমরা অবশ্যই ক্লাসে যে আজকে ক্লাস লেকচার এবং ক্লাস লেকচারের যে নোটটা এবং এর পাশাপাশি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিগত 20 বছরের প্রশ্ন ব্যাংক আপনাদেরকে মেসেজ বক্সে আমরা অবশ্যই পাঠিয়ে দিব। তো সবাই একটু শেয়ার করে দিবেন। ওকে, তো লাস্ট অফ অল আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছি সেটি হচ্ছে যে এতটুকু যে আমাদের অবস্থানটা তো A to Z মিলে আমাদের ইংলিশটাতে কিভাবে এগিয়ে রাখতে পারি সেটা আমি দেখাচ্ছি। গত বছরের কথা বলি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের গত 10 বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থাৎ এখানে চান্স পাওয়ার ক্ষেত্রে যে বিষয়টি সবচেয়ে বেশি পরিমাণে ব্যারিয়ার ক্রিয়েট করেছিল অর্থাৎ বাধা সৃষ্টি করেছিল সেটি হচ্ছে ইংলিশ। তো বিগত আপনি 10 বছরের আমি 10 ইয়ার্স এখানে রেকর্ড বলতে পারি, বিগত 10 বছরের রেকর্ড যদি আপনি দেখেন বুঝতে পারবেন যে হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থাৎ 90% স্টুডেন্ট এখানে ইংলিশে ডিরেক্টলি ফিল করে থাকে। আরেকটা কথা মাথায় রাখবেন, ঢাকা বিশ্ববিদ্যালয় সি ইউনিটে আপনি যদি ইংলিশে যদি পাস করতে না পারেন দ্যাট মিনস আপনাকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে কোনো প্রকার আসন কিন্তু দেওয়া হবে না। ওকে, তো এই বিষয়গুলো আমরা জানলাম। তো বন্ধুরা আর কথা না বাড়িয়ে আমরা আপাতত আমাদের এইচএসসি পরীক্ষার যে বিষয়টা সেটা নিয়ে আমরা একটু আলোচনা শুরু করে দিই, ঠিক আছে? তো আজকে আমাদের আলোচনার বিষয়টা হচ্ছে আমাদের এইচএসসির অর্থাৎ পয়েম থেকে থিম রাইটিং। এই বিষয়টাতে আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টেরই এই পরিমাণ প্রবলেম থাকে যেটা বলার মতো না। তো ফার্স্ট অফ অল আমি শুরুতে একটু স্টার্টটা করি। থিম বলতে আমরা আসলে কি বুঝি? ওকে, হোয়াট ইজ থিম? তো একটা বিষয় বলি, সেটা হচ্ছে যে থিম হচ্ছে অর্থাৎ আমরা যদি কোনো একটা সময়ে, ওকে, তো সাপোজ ধরো থিম বলতে যাকে বুঝি আর কি, এই যে আজকে আমরা ক্লাসটা করছি, ওকে, সবাই একটু খেয়াল করি থিম আসলে জিনিসটা কি। তো আমরা অনেক সময় স্টুডেন্টরা যে কাজটা করি সেটা হচ্ছে আমরা গতানুগতিক আনসার দেওয়ার জন্য ট্রাই করি। এটা কিন্তু মোটেই উচিত না। একটা কথা হচ্ছে মোটেই আমরা এটা ট্রাই করব না। আমি আজকে আপনাদেরকে দেখাবো এই যে এইচএসসির পড়াটা কীভাবে ইউনিভার্সিটিতে এসে থাকে সেই বিষয়টা আমি আপনাদেরকে দেখাবো। এর পাশাপাশি ধাপে ধাপে আপনাদেরকে অ্যাডমিশন টেস্টের ফরম্যাটের সাথে পরিচয় করিয়ে দিব। তো প্রথমে আসি আমরা পয়েম। ওকে, তো আজকে আমরা যে বিষয়টা শিখবো সেটা হচ্ছে পয়েম থেকে থিম রাইটিং নিয়ে আমরা আলোচনা করব। কি আলোচনা করব? পয়েম থেকে থিম রাইটিং নিয়ে। আচ্ছা বন্ধুরা, ওকে ফাইন। তো পয়েম থেকে আমরা থিম রাইটিং যে আলোচনা করব, ওকে, তো যে বিষয়টি এখানে আমি সবার আগে বলবো সেটা হচ্ছে একটা থিম কিভাবে লিখতে হয় আমাদেরকে, সেই বিষয়টা আমি আজকে দেখাবো আপনাদেরকে। হোয়াট ইজ থিম? তো সবাই একটু খেয়াল করি, আজকে ক্লাসটা একটু লম্বা সময় ধরে নিব। আবারও বলছি যে আমাদের টেকনিক্যাল ত্রুটিগুলোর কারণে আবারও সবার কাছে কিন্তু দুঃখ প্রকাশ করছি। ওকে, আবারও হইতে পারে, হয়তো এটা ব্যতিক্রম তো কিছু না, যেহেতু বৃষ্টির দিন, এটা মেনে নিতে হবে। আচ্ছা, তো হোয়াট ইজ থিম আমি একটু যা যা বলছি আপনারা একটু শুনে নেবেন। আপনাদের জন্য ক্লাসের রেকর্ড ফাইলটা থেকে যাবে। আর ক্লাসটা কিন্তু লাইভ করতে যেমন মজা পাবেন এখানে কিন্তু পরবর্তীতে তেমন মজাটা পাবেন না। ওকে, তো প্রথমে বলি হোয়াট ইজ থিম। এই যে আজকে আমি টোটাল যে ক্লাসটা নিচ্ছি আপনাদের সাথে, আমি আজকে ক্লাসটা নিচ্ছি, তো এই যে পুরো ক্লাসটাতে আমাদের মূল বিষয়বস্তুটা কি আসলে আমাদের আজকে ক্লাসের মূল বিষয়বস্তুটা কি?
কয়েক রকম হইতে পারে। একটা হচ্ছে আমাদের এইচএসসিতে যে আমাদের যারা ছোট ভাই বোন আছে তারা একটা ভালো রেজাল্ট করতে পারে। নাম্বার 2 হইতে পারে হচ্ছে আমাদের যারা ছোট ভাই বোন তারা অ্যাডমিশন টেস্টে খুব ভালো একটা রেজাল্ট করতে পারে। তারপর হচ্ছে থার্ড আরও একটা থিম হইতে পারে, সেটা হচ্ছে এই যে করোনাকালীন সিচুয়েশনে আমাদের স্টুডেন্টরা কে সাপোর্ট করা, এটাও হইতে পারে। ওকে, কয়েক রকম হইতে পারে। অর্থাৎ প্রত্যেকটা গল্প বা প্রত্যেকটা এখানে যে কবিতা, প্রত্যেকটা সামারি যেটা বা থিম যেটাকে আমরা বলি সেটা হচ্ছে অর্থাৎ মৌলিকতা, অর্থাৎ এখানে কয়েক রকম হইতে পারে, তবে মূল টার্নটা কিন্তু এক জায়গায় করবে, অর্থাৎ মূল বিষয়টা কিন্তু এক জায়গায় হবে। ওকে, তো খেয়াল করি সবাই, আমরা একটু লক্ষ্য করি হোয়াইট বোর্ডের দিকে। আমি আপনাদেরকে লক্ষ্য করাই যে পয়েন্টটি আজকে বলবো। দেখেন এই বিষয়টা কিন্তু আমাদেরকে ম্যাক্সিমাম টাইমে আমাদের বলা হয় যেটা মুখস্থ করে ফেলো। তোমরা যদি মুখস্থ করো দেন এটাতে ফুল নাম্বার পাবা। ভাই এটা হচ্ছে ট্রেডিশনাল কথাবার্তা, আমাদের কিন্তু এখন পড়ালেখাটা কিন্তু স্মার্টনেসের আওতায় চলে আসছে। ওকে, তো আমরা যদি একটু স্মার্টলি ফলো করি আমাদের খুব ভালো একটা কিছু করা সম্ভব বলে আমি বিশ্বাস করি ইনশাআল্লাহ। তো খেয়াল করো সবাই, প্রথমে আমরা আজকে যে কবিতাটা নিয়ে আলোচনা করব, তো প্রথমে আমরা কিন্তু কবিতাটা ভালো করে দেখব। আমি দেখাই দিব এই পয়েন্টটা কিভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখান থেকে কেমনে কোশ্চেন আসতে পারে। তারপর হচ্ছে এখানে এই যে পয়েন্টের মধ্যে আমাদের যে কোশ্চেন থেকে আছে তাও আমি দেখাবো, এবং এইচএসসি পরীক্ষায় কিভাবে আমরা থিমটা কমপ্লিটলি সুন্দর করে সাজিয়ে লিখতে পারবো সেই বিষয়ে দেখাচ্ছি। তো আজকে আমাদের যে থিমটা এখানে পয়েন্টটা রয়েছে, এই পয়েন্টটার নাম হচ্ছে ড্রিম। ওকে, তো আচ্ছা ড্রিম, তো আমরা আজকে যে পয়েন্টটা নিয়ে কথা বলবো, পয়েন্টটার নাম কি? পয়েন্টটার নাম হচ্ছে ড্রিমস। ওকে, এই পয়েন্টটি লিখেছেন লাংস্টন হিউজেস। আচ্ছা, পয়েন্টটি কে লিখেছেন? লাংস্টন হিউজেস। আচ্ছা, তো আমরা একটু সবাই খেয়াল করি এই পয়েন্টটি কে লিখেছেন? লাংস্টন হিউজেস লিখেছেন। ওকে, আচ্ছা এই পয়েন্টটি কে লিখেছেন? লাংস্টন হিউজেস লিখেছেন। ওকে, আচ্ছা এর পরবর্তীতে আমরা খেয়াল করি, আচ্ছা অনেকেই ফটিকছড়ি থেকে ইউসামের জন্য ভালোবাসা প্রকাশ করছে। আমরা চাচ্ছি এখানে কিন্তু সারা বাংলাদেশ কেন্দ্রিক যেন আমরা সাপোর্টটা দিতে পারি, কারণ এখানে আমরা আরেকটা কথা বলি। তো যে লাস্ট একটা কথা বলছি, এখানে হচ্ছে ইউসামের প্রত্যেকটা মেম্বারে সবাই কিন্তু সারা বাংলাদেশ ব্যাপী ঢাকা এবং চট্টগ্রামে ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে যারা এক্সপার্ট তারাই কিন্তু এখানে ক্লাস নেবে। তো এখানে প্রত্যেকটা ক্লাসে কিন্তু খুবই জমজমাট হবে, এই বিষয়ে আপনারা নিঃসন্দেহে ধারণা রাখতে পারেন, কারণ প্রত্যেকটি ক্লাস এখানে কিন্তু খুবই চমৎকার হবে এবং খুবই জমজমাট হবে ইনশাআল্লাহ। ওকে, আর সবাই কিন্তু এখানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তি কোচিং আজকে 4-5 বছর বা তারও অধিক সময় সবাই কিন্তু জড়িত। ওকে, তো আর কথা না বলি আমরা আমাদের ক্লাসে ফিরে যাচ্ছি। ওকে, আর আপনাদের কোনো কোশ্চেন থাকলে আপনারা কিন্তু কমেন্টে জানাবেন। ওকে, আমি আপনাদের জানিয়ে দিব। তো ড্রিমস লাংস্টন হিউজেস, ওকে, অর্থাৎ ইংরেজ একজন কবির লেখা ড্রিমস পয়েমটা। তো আমি পয়েমটি লিখছি, প্রথমে এখানে লিখছি হচ্ছে হোল্ড ফার্স্ট টু ড্রিমস। আমি কি লিখলাম? হোল্ড ফার্স্ট টু ড্রিমস। আমি প্রত্যেকটা লাইন লিখে দিব এবং ধাপে ধাপে আপনাদেরকে বুঝিয়ে দিব, আপনারা একটু খেয়াল করবেন। ওকে, একটা পয়েম কিভাবে পড়তে হয় সেটাও আমি দেখাই দিচ্ছি, খেয়াল করো। আমি কি লিখলাম? ড্রিমস। আচ্ছা এই পয়েমের প্রথম লাইনটা ছিল কি? হোল্ড ফাস্ট টু ড্রিমস। একটা কবিতার মধ্যে একটা যে কথা সেটা হচ্ছে কবিতাটা পুরোটা পড়ার দরকার নেই, প্রতিটা লাইন পড়বেন, এর বাংলাটা করবেন, এরপরে পুরো কবিতাটা পড়বেন। এটা হচ্ছে পড়া সিস্টেম, অর্থাৎ প্রত্যেকটা অর্থ আগে জানাটা হচ্ছে বাধ্যতামূলক, এরপরে হচ্ছে ভাবার্থ বের করার ট্রাই করবেন। একটু দেখাই দিই। ওকে, খেয়াল করি, আমি প্রথমে কি লিখলাম? হোল্ড ফাস্ট টু ড্রিমস। ওকে, স্বপ্নকে আঁকড়ে ধরো। এই যে ওয়ার্ডটা এখানে দেওয়া আছে, কি দেওয়া আছে? হোল্ড ফাস্ট টু ড্রিমস। এই শব্দটার অর্থ কি এটা আমাদেরকে জানা আবশ্যক, ঠিক আছে? আঁকড়ে ধরা, এই কোশ্চেনটা কিন্তু বিগত বছরে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এসেছিল। হোল্ড ফাস্ট টু শব্দটার অর্থ কি? দেখেন এই যে আপনাদের পয়েম থেকে কিন্তু কোশ্চেন ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে আসতে পারে। ওকে, আচ্ছা কি বললাম? হোল্ড ফাস্ট টু ড্রিমস। আচ্ছা এরপর হচ্ছে ইফ ড্রিমস ডাই। আচ্ছা আমি কি বললাম? হোল্ড ফাস্ট টু ড্রিমস, স্বপ্নকে আঁকড়ে ধরো। হোল্ড ফাস্ট অর্থ কি? আঁকড়ে ধরা, স্বপ্নকে আঁকড়ে ধরো। ইফ ড্রিমস ডাই, যদি, ড্রিম অর্থ তো আমরা সবাই জানি স্বপ্ন। ইফ ড্রিমস ডাই, যদি স্বপ্ন মারা যায়, লাইফ ইজ এ ব্রোকেন উইং বার্ড। ঠিক আছে, আচ্ছা আবার দেখি, হোল্ড ফাস্ট টু ড্রিমস, স্বপ্নকে আঁকড়ে ধরো। ইফ ড্রিমস ডাই, যদি স্বপ্ন মরে যায়, লাইফ ইজ এ, জীবন হয়, ব্রোকেন উইং বার্ড, জীবনটা হয় একটা কি? ডানা ভাঙা
পাখির মতো, ঠিক আছে। তাহলে কি বললাম, হোল ফাস্ট টু ড্রিমস স্বপ্নকে আঁকড়ে ধরো, ইফ ড্রিমস ডাই যদি স্বপ্ন মারা যায়, লাইফ ইজ এ ব্রোকেন উইং বার্ড, প্রত্যেকটা অর্থ জানার ট্রাই করবো। লাইফ জীবন, ইজ হয়, এই ব্রোকেন একটি ভাঙা, উইং বার্ড ভাঙা, আচ্ছা ভাঙা বলতে উইংটা তো কি ডানা, অর্থাৎ জীবনটা হয় ডানা ভাঙা পাখির মতো। এরপরে হচ্ছে কি দ্যাট ক্যানট ফ্লাই। আচ্ছা কি বলা হচ্ছে এখানে, প্রথম 4টা লাইন অর্থাৎ এই কবিতার প্রথম 4 স্তবক নিয়ে আমরা একটু আলোচনা করব, ঠিক আছে। ফার্স্ট স্ট্যান্জাটা দেখি কি বলা হচ্ছে এখানে, আসলে সবাই খেয়াল করব। আর কারো কোনো কিছু জানা থাকলে সবাই একটু জানাবেন অবশ্যই। আচ্ছা সবাই একটু খেয়াল করি। তো এখানে কি লিখলাম আমি, হোল ফাস্ট টু ড্রিমস স্বপ্নকে আঁকড়ে ধরো, ইফ ড্রিমস ডাই যদি স্বপ্ন মারা যায়, লাইফ ইজ এ ব্রোকেন উইং বার্ড জীবনটা হয় ডানা ভাঙা পাখির মতো, ওকে। দ্যাট ক্যানট ফ্লাই যে পাখিটা উঠতে পারে না। আমি থিম কেমন বের করবা তা দেখাই দিব, আগে কবিতাটা বুঝো। হ্যাঁ দেখো কবিতা কেমনি পড়তে হয়, কেমনি এটা সলভ করতে হয় তাও দেখাই দিচ্ছি। প্রত্যেকটা লাইন বাই লাইন দেখবো। প্রথম 4 লাইনটা আমি একটু দেখাচ্ছি। তাহলে প্রথমে কি বললাম, হোল ফাস্ট টু ড্রিমস স্বপ্নকে আঁকড়ে ধরো, ইফ ড্রিমস ডাই যদি স্বপ্ন মারা যায়, লাইফ ইজ এ ব্রোকেন উইং বার্ড জীবনটা হবে কি ডানা ভাঙা পাখির মতো, যে পাখিটা কি করতে পারে না, উঠতে পারে না। আচ্ছা অর্থাৎ আমাদের জীবনের সাথে কিন্তু মিল। এই যে কি বলছে, হোল ফাস্ট টু ড্রিম স্বপ্নকে আঁকড়ে ধরো যদি স্বপ্ন মারা যায়, জীবনটা হয় ডানা ভাঙা পাখির মতো। একটা ডানা ভাঙা পাখি কি উঠতে পারে? মোটেই পারে না। তোমাদের কারো যদি এই মুহূর্তে স্বপ্নটা ভেঙে যায় যে আমি, ধরো যারা ঠিকমতো পড়াশোনা করবে না তাদের তো স্বপ্ন ভেঙেই যাবে, তাই না? ধরো এখন যদি তোমরা ঠিকমতো পড়াশোনা করো, এইচএসসিতে ভালো একটা রেজাল্ট করো, ভালো রেজাল্ট বলতে তুমি বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেওয়ার যোগ্যতাকে বুঝাচ্ছি, তুমি যে গোল্ডেন এ প্লাস পাইতে হবে ব্যাপারটা এমন না, ঠিক আছে। আমি ধাপে ধাপে এগুলো নিয়ে কথা বলবো। তো যে বিষয়টা নিয়ে কথা বলছি দেখো, তো তোমরা যদি এখন স্বপ্নটাকে এইচএসসিতে খারাপ একটা রেজাল্ট করে পরীক্ষাই দিতে না পারো, তাহলে কি তোমাদের স্বপ্নটাই ভেঙে যাবে। তোমরা কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পারবে? পারবে না, ঠিক আছে। অর্থাৎ জীবনটা হচ্ছে একটা স্বপ্ন নিয়ে গড়া। তুমি স্বপ্ন যখন দেখবা তোমার জীবনটা হবে কি খুবই উদ্দেশ্য প্রণোদিত, ওকে। আচ্ছা এরপরে কবিতার বাকি অংশ লিখি, দেখো হোল্ড ফাস্ট টু, আচ্ছা কবিতার বাকি অংশ, হোল্ড ফাস্ট টু ড্রিমস স্বপ্নকে আঁকড়ে ধরো, হোয়েন আচ্ছা আমি কি বললাম, হোল ফাস্ট টু ড্রিম। আবার আচ্ছা আমাদের কবিতার প্রথম পার্ট এখানে শেষ, সেকেন্ড পার্ট, হোল ফাস্ট টু ড্রিমস স্বপ্নকে আঁকড়ে ধরো, ফর হোয়েন ড্রিমস গো যখন স্বপ্ন চলে যায় বা বিদায় নেয়, যখন স্বপ্ন চলে যায় বা বিদায় নেয়, লাইফ ইজ এ ব্যারেন ফিল্ড। এই যে এই লাইনটা থেকে একটা কোশ্চেন এতবার যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসেছে, এটা আমরা তোমরা একটু কয়েকদিন পরে খেয়াল করবা। ফ্রোজেন উইথ স্নো, একটু খেয়াল করবো ভাই, এখন আর আমরা মজা ফাইজলামি করবো না, ঠিক আছে। মজা করব, ক্লাসে মজা করব, সব হবে, কিন্তু এর পাশাপাশি কিন্তু এখন দেখো কবিতার আমরা মূল কি পার্টে কিন্তু আমরা চলে এসেছি। খেয়াল করো আমরা কি বললাম, হোল ফাস্ট টু ড্রিমস স্বপ্নকে আঁকড়ে ধরো, ইফ ড্রিমস ডাই যদি স্বপ্ন মরে যায়, লাইফ ইজ এ ব্রোকেন উইং বার্ড জীবনটা হবে একটা ডানা ভাঙা পাখির মতো, দ্যাট ক্যানট ফ্লাই যে পাখিটা উঠতে পারে না, ঠিক আছে। মানে স্বপ্ন ছাড়া একটা মানুষের জীবন হচ্ছে ডানা ভাঙা পাখির মতো, যে পাখিটা উঠতে পারে না, অর্থাৎ উঠতে না পারলে ওই পাখিটার জীবনে কোনো ভ্যালু আছে? নেই। আচ্ছা এরপরে হোল ফাস্ট টু ড্রিমস স্বপ্নকে আঁকড়ে ধরো, ফর হোয়েন ড্রিমস গো যখন স্বপ্ন বিদায় নিবে, ঠিক আছে, যখন স্বপ্ন চলে যাবে, জীবনটা হয় কেমন, লাইফ ইজ এ ব্যারেন ফিল্ড জীবনটা হয় কেমন, একটা ব্যারেন শব্দের অর্থটা জানাই দিই, অনুর্বর। এই শব্দটা ঢাকা বিশ্ববিদ্যালয় বিবিএতে আমি তোমাদেরকে বলছি, তোমরা একটা কোশ্চেন ব্যাংক অ্যানালাইসিস করলে দেখবা ব্যারেন শব্দটা ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, জাহাঙ্গীরনগর থেকে শুরু করে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে সি ইউনিটে আমি যখন পরীক্ষা দিয়েছিলাম অনেকবার পেয়েছিলাম। দ্যাট মিনস পড়ানোর সময়ও কিন্তু যখন কোচিংগুলোতে ক্লাস নেই তখন দেখি যে এই কোশ্চেনটা যখন অ্যানালাইসিস করি, কোশ্চেন অ্যানালাইসিস করতে গেলে এই কোশ্চেনটা থেকে অনেকবার কোশ্চেন আসে, হোয়াট ইজ দ্য অপোজিট ওয়ার্ড অফ ব্যারেন, হ্যাঁ ফিকান্ড। তো এইরকম অনেকগুলো ওয়ার্ড কিন্তু এখানে এসে থাকে। আচ্ছা তাহলে কি বললাম, হোল্ড ফাস্ট টু ড্রিমস স্বপ্নকে আঁকড়ে ধরো, ফর হোয়েন ড্রিমস গো যখন স্বপ্ন চলে যায়, লাইফ ইজ এ ব্যারেন ফিল্ড জীবনটা হয় কেমন, একটা অনুর্বর জমির মতো, ফ্রোজেন উইথ স্নো অর্থাৎ যেটা কি বরফে জমে থাকে। আচ্ছা ওকে, তো এখন একটা বিষয় খেয়াল করো, এবার একটু আমরা সবাই খেয়াল করি, একটু দেখো সবাই এখন কিভাবে আমরা সলভ করব।
আচ্ছা, তাহলে আমরা এই জায়গাটা দেখি, লাইফ ইজ এ ব্যারেন ফিল্ড। যখন স্বপ্ন চলে যায় জীবনটা হয় কেমন একটা অনুর্বর ভূমির মতো, ফ্রোজেন উইথ স্নো, যেটা কি হয় অর্থাৎ বরফে আচ্ছাদিত থাকে। একটা কথা তোমরা তো সবাই জানো, এই যে হিটলার রাশিয়ার সাথে কেন দ্বিতীয় বিশ্বযুদ্ধে হেরে গিয়েছিল, জানো তো এটা? অর্থাৎ সে তখন শীতকালে আক্রমণ করেছিল রাশিয়াতে। তো রাশিয়াতে যখন শীতকালে আক্রমণ করেছিল, তো রাশিয়ান যে সৈন্যরা ছিল তারা ভেবেছিল যে ওইখানে তারা খাবার পাবে যুদ্ধ চলাকালীন সময়ে। তো তখন তো সেখানে ছিল উইন্টার, ছিল শীতকাল। তো সে যখন আক্রমণ করেছিল করার এক পর্যায়ে, সেখানে তো শীতকালে কি হয়, অনুর্বর হয়ে যায় জমিগুলোতে, তখন কোনো ফসল জন্মায় না। তো তারা খাবারের অভাবেই অনেকে কিন্তু অনেক সৈন্য সেখানে মারা পড়ে গিয়েছিল। এই হচ্ছে অবস্থা। ওকে, তো এখন দেখো আমরা এখান থেকে থিম কেমনে বের করতে পারি, খেয়াল করি সবাই। এভরিবডি ফলো হিয়ার। হোল পাস টু ড্রিমস, অর্থাৎ স্বপ্নকে আঁকড়ে ধরো। ইফ ড্রিমস ডাই, যদি স্বপ্ন মরে যায়। লাইফ ইজ এ ব্রোকেন উইং বার্ড, জীবনটা একটা ডানা ভাঙা পাখির মতো, দ্যাট ক্যানট ফ্লাই, যেটি উঠতে পারে না। হোল পাস টু ড্রিমস, স্বপ্নকে আঁকড়ে ধরো। ফর হোয়েন ড্রিমস গো, লাইফ ইজ এ ব্যারেন ফিল্ড, জীবনটা হয় কেমন একটা অনুর্বর ভূমির মতো, ফ্রোজেন উইথ স্নো। আচ্ছা, এই যে এত কথা বললাম, এই যে কবিতাটা বললাম, তাহলে এটা দ্বারা কি বুঝলাম আমরা, খেয়াল করো সবাই। এই কবিতাটা দ্বারা কি বুঝাচ্ছে? এই যে কবিতাটা, এটা দ্বারা বুঝাচ্ছে হচ্ছে এখানে আমাদের, অর্থাৎ স্বপ্ন ছাড়া কি আমরা বলি না বন্ধু ছাড়া লাইফ ইম্পসিবল, ঠিক তেমনি ভাবে এটা কিসের অ্যাডভার্টাইজমেন্ট ছিল, সবাই কমেন্টে জানিয়ে দাও, দেখি তোমাদের মনে আছে কিনা, মাইন্ড কতটুকু শার্প। আচ্ছা, তো আমরা কি বলেছিলাম খেয়াল করো সবাই। তো মানে আমাদের কি স্বপ্ন ছাড়া আমাদের জীবনটা হচ্ছে কি মানে মানে এখানে কি অসম্পূর্ণ। স্বপ্ন হচ্ছে আমাদের জীবনের একটা অবিচ্ছেদ্য একটা অংশ। স্বপ্ন আমাদের জীবনে কি দেয়, আশা দেয়, আকাঙ্ক্ষা দেয়, ঠিক আছে? তাহলে এই কবিতাটাতে কি বোঝানো হচ্ছে? আচ্ছা, থিমটা আসলে কি এবার সেটা দেখাই। ধরো এই যে কবিতাটা, এই যে কবিতাটা, এই কবিতাটার উপরে বেস করে তুমি একটা লাইন লিখবা, এমন একটা লাইন লিখবা যে লাইনটাতে অর্থাৎ পুরো কবিতার মূল ভার মানে সার কথা যেটা আছে, অর্থাৎ একদম মূল বিষয়বস্তুর কথা সেটি চলে আসবে। কি বললাম? অর্থাৎ এমনভাবে তুমি একটা লাইন লিখবা, হ্যাঁ। অর্থাৎ আমরা ভাবি কি জানো, আমি মুছে দিচ্ছি, খেয়াল করো সবাই। আমরা থিম বলতে কি ভাবি জানো? তো থিম বলতে ভাবি হচ্ছে অনেকগুলা লাইন লিখতে হবে, 1 পেজ লিখতে হবে, 2 পেজ লিখতে হবে। না ভাই, এত বড় করার দরকার নেই। তুমি ছোট্ট করে অর্থাৎ 3 থেকে 4 লাইনে যদি ফুটিয়ে তুলতে পারো তোমার আনসারটি, স্যার কিন্তু তোমাকে এখানে পরিপূর্ণ নাম্বার দিয়ে দিবে। আমরা অনেকে ভাবি কি স্যার মনে হয় পৃষ্ঠার পর পৃষ্ঠা লিখলে আমাদেরকে অনেক নাম্বার দিবে। না ভাই, একটা কথা বলি, সেটা হচ্ছে অনেকেই ভাবে যে আমাদেরকে স্যাররা ঠিকমতো নাম্বার দেয় না। টিচারের সাথে কি তোমাদের আগে থেকে কোনো প্রবলেম আছে? প্রবলেম তো নেই। তো আমাদেরকেও কিন্তু টিচাররা প্রপারলি নাম্বারটা দিয়েছিল, তোমাদেরকেও দিবে। তো এটাতে টেনশন নেওয়ার কিছুই নেই, ঠিক আছে? তুমি শুধু সুন্দর করে উপস্থাপনটা করবা। দেখো আমি দেখাই দিচ্ছি কেমনি তুমি এখানে উপস্থাপনটা করবা, তা আমি দেখাই দিচ্ছি। তো আমি তাহলে থিমের মধ্যে যে কাজটা করবা, মূল থিমটা অর্থাৎ মূল সার কথাটা সেটা লিখবা সব লাইনের পরে, একদম শেষ লাইনে লিখবা, ঠিক আছে? আমি দেখাই দিচ্ছি, খেয়াল করো। ড্রিম। আচ্ছা, আমি প্রথমে কি বললাম, এই কবিতার দ্বারা কি বুঝছি আমরা? স্বপ্ন হচ্ছে আমাদের জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ। তাহলে এটা একদম ইজি কিছু ওয়ার্ড দিয়ে মেক করবো সেন্টেন্সগুলো। ড্রিম ইজ অ্যান inseparable part of our life। আমি তাহলে কি লিখলাম? ড্রিম ইজ অ্যান ইনসেপারেবল পার্ট অফ আওয়ার লাইফ। স্বপ্ন হচ্ছে আমাদের জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ, ঠিক আছে? এরপরে আসো, উইদাউট ড্রিম আওয়ার লাইফ ইজ ইনকমপ্লিট। আচ্ছা, সবাই একটু খেয়াল করি। আচ্ছা, অনেকে বলছে স্যার নাকি কি এখানে এমএলএস করার পরে নাম্বারটা দেয় না। না, নাম্বার কেন দিবে না ভাই? নাম্বার দিবে, ঠিক আছে? আমি দেখাই দিচ্ছি। নাম্বার পাওয়ার কিছু স্ট্র্যাটেজি আছে, হ্যাঁ। শুধু লিখলেই তো নাম্বার দিবে না, তাই না? তো খেয়াল করো সবাই, একটু খেয়াল করি সবাই, আবার শেয়ার দাও, হ্যাঁ। ড্রিম ইজ এন ইনসেপারেবল, অর্থাৎ স্বপ্ন হচ্ছে আমাদের জীবনের একটা অবিচ্ছেদ্য অংশ। উইদাউট ড্রিম, স্বপ্ন ছাড়া আওয়ার লাইফ ইজ ইনকমপ্লিট, আমাদের জীবনটা হচ্ছে কি অসম্পন্ন। আমাদের জীবনটা কি স্বপ্ন ছাড়া অসম্পন্ন রয়ে যায়। এরপরে বলি, দেখো, ড্রিম স্বপ্ন আমাদেরকে কি দেয়? হোপস অ্যান্ড
অ্যাসপাইরেশনস। আচ্ছা, এখন তোমার জন্য একটা পুরস্কার অবশ্যই থাকবে আমার পক্ষ থেকে, দেখি কে বলতে পারবা। এখন এই যে কথাটুকু লিখে ফেলছে সবকিছু, স্বপ্ন আমাদের জীবনের একটা অসম্পূর্ণ অংশ, স্বপ্ন ছাড়া আমাদের জীবনটা ইনকমপ্লিট, যেমন বন্ধু ছাড়া লাইফ ইনকমপ্লিট। ওকে, তো ড্রিম গিভস আস, স্বপ্ন আমাদের কি দেয়? হোপস অ্যান্ড অ্যাসপাইরেশনস। এখন সবাই এক লাইনে এক কথায় থিমটা লিখো। আমি সবার কমেন্টটা পড়ে দেখবো, যার কমেন্টটা ভালো লাগবে তাকে একটা পুরস্কার দিব। ওকে, হয়তো হইতে পারে সেটা হচ্ছে একটা আমি বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার একটা বই গিফট করব তোমাদেরকে। দেখি কি আনসারটা দিতে পারো, দেখি একটু আমি খেয়াল করি। সবার কমেন্টে কিন্তু আমি পড়বো, সবাই কমেন্ট করবা, সবাই কমেন্ট করো। এখানে যারা ক্লাস করছো সবাই একটু কমেন্ট করে এখানে লাস্টে আমি বলছি এক লাইনে আনসারটা করবা, ঠিক আছে? আমি তোমাদেরকে একটু পুরস্কার দিব যে এখানে মূল থিমটা লিখতে পারবা। সবাই একটু কমেন্ট করে জানিয়ে দাও, পুরস্কারটা কিন্তু পেয়ে যাবা, খুব শীঘ্রই পেয়ে যাবা, ঠিক আছে? আমি এখানে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার যে বইগুলো রয়েছে বাজারে, সবচেয়ে গুরুত্বপূর্ণ বলা চলে যে মাস্টার বা ইংলিশ ফর কম্পিটিটিভ এক্সাম, এ ম্যান ক্যানট সাকসেস ইন লাইফ উইদাউট ড্রিমস। আচ্ছা, ওকে, তারপরে সবাই কমেন্ট করো, সবাই, এভরিবডি, আমি সবার কমেন্ট প্রত্যাশা করছি। ওকে, জাস্ট ভেবে আনসার দাও, নো প্রবলেম। আচ্ছা, এখানে জান্নাতুল তাহসিন জাহান সে লিখেছে এ ম্যান ক্যান নট সাকসেস ইন লাইফ উইদাউট ড্রিমস। বাকিদের কমেন্ট কি? আপনারা বাকিরা এখানে কি মনে করছেন এখানে আনসারটা কি হইতে পারে? আমি আবার বলছি, আপনারা কিন্তু পুরস্কারটা পেয়ে যাবেন। ওকে, দেখি কে আনসারটা দিতে পারে। বিশ্ববিদ্যালয় ভর্তি সহায়ক একটি বই আপনারা কিন্তু উপহার পাবেন এখানে যদি প্রপারলি আনসারটা দিতে পারেন। সো উই শুড হোল্ড ফাস্ট টু ড্রিম, ড্রিম টেল আস হাউ টু লাইভ ইন লাইফ। আচ্ছা, আর কে কে আছেন, আর কে কে বলতে পারবেন দেখি, বলেন। উইদাউট ড্রিম এ ম্যান ক্যানট শাইন ইন লাইফ। আচ্ছা, স্বপ্ন ছাড়া একজন মানুষ এখানে সফল হতে পারে না। এ ম্যান ক্যানট প্রগ্রেস ইন হার লাইফ উইদাউট ড্রিমস। ওকে, দ্য লাইফ উইদাউট এ ড্রিমস ইজ এ শিপ উইদাউট এ রাডার। আচ্ছা, ওকে, খুব চমৎকার আনসার। তারপর হচ্ছে ড্রিম ইজ দ্য কে টু সাকসেস। আচ্ছা, ইফ ইউ ডাই অ্যাট দ্য এজ অফ 25 ইউ উইল নট বোরিড আনটিল 75, সো ইট ইজ টাইম টু ফুলফিল ইউর ড্রিমস। বেশি আমি এত এত ডিপে যাইতে মানা করছি ভাই, একদম সিম্পলি একটা আনসার দিবা যেটা হবে খুব স্মার্ট। হোয়েন ড্রিম ইজ লস্ট এভরিথিং ইজ লস্ট, যখন স্বপ্ন চলে যাবে। আচ্ছা, লাইফ ইজ লাইক এ ডেড বয় উইদাউট এ ড্রিম। আচ্ছা, উই মাস্ট হ্যাভ এ ড্রিম টু গিভ কালার ইন আওয়ার লাইফ, আমাদের জীবনের রং দেওয়ার জন্য হইলে স্বপ্নটা গুরুত্বপূর্ণ। রামিসা জাহান আফরা, লাইফ উইদাউট ড্রিমস ইজ মিনিংলেস, ডাল অ্যান্ড মোনোটোনাস। আচ্ছা, ঠিক আছে, আজকে আমি বলি, তোমরা কমেন্টটা করো। আমি তাহলে আনসারটা দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আমরা জুরি বোর্ড দেখে তোমাদেরকে আমি একটা ক্লিপস টফেল, অর্থাৎ টফেলের যে বই আছে, একটি টফেল বই আমি তোমাদেরকে আমার পক্ষ থেকে তোমাদেরকে আমি প্রোভাইড করব। আমরা আগে দেখে এখানে আমি দেখবো, এখানে একটু পরে সবগুলো আনসার, এখন তো ক্লাস নিচ্ছি। তো উইদাউট ড্রিম লাইফ ইজ লাইক দ্যাট ফুড হুইচ হ্যাজ নো টেস্ট অ্যান্ড ভ্যালু। ওয়াও, ফাইন। আচ্ছা, এ ম্যান ক্যানট সাকসেস ইন লাইফ উইদাউট প্রপার ড্রিম, উইদাউট ড্রিম লাইফ ইজ লাইক এ ডেড সি। এত কঠিন দরকার নেই ভাই, তোমরা একদম সহজ একটা ওয়ার্ড দিয়ে আমি দেখাচ্ছি, ড্রিম হেল্পস আস টু শাইন ইন লাইফ। ওকে, তাহলে আমি শেষ আনসারটা দিয়ে দিচ্ছি, খেয়াল করো। সো দ্য ইম্পর্টেন্স অফ ড্রিমস ইজ হাইলাইটেড। এই হচ্ছে আনসার। তুমি যদি এভাবে করে যদি লিখে আসতে পারো তুমি ভালো একটা নাম্বার পাবা, এটা শিওর থাকো। কারণ এখানে স্যাররা যে বিষয়টি খেয়াল করবে সেটা হচ্ছে তুমি কি মূল বিষয়বস্তুটা এটি তুমি কঠিনভাবে হোক, হয়তো একজন স্টুডেন্ট যদি খুব স্মার্টলি লিখে আসে তাকে ধরো 10-এর মধ্যে কত এখানে 9 দিবে। আর তুমি যদি মোটামুটিও লিখে আসতে পারো, গ্রামাটিক্যালি কোনো মিস্টেক না করে স্যারকে যদি বুঝিয়ে দিতে পারো, তুমি 7 থেকে 8 নাম্বার পাবা, এটা শিওর থাকো। ওকে, তো এই হচ্ছে কথা। আমরা ইন টোটাল মিলে আমাদের আনসারটি পেয়ে গেলাম। তো তোমরা অনেক সুন্দর সুন্দর আনসার দিয়েছো এখানে, প্রত্যেকের আনসারটি আমার কাছে খুবই
চমৎকার লেগেছে। তো এখানে নিলয়, তারপরে হচ্ছে আতিকুর রহমান সাইমন, তারপর হচ্ছে তারপরে হচ্ছে আমাদের সাথে আরও ছিল মেহের তানজি, গভর্নমেন্ট কমার্স কলেজ। ড্রিম ইজ দ্য ড্রাইভিং ফোর্স ইন লাইফ, ইটস নেসেসারি ফর কমফোর্ট অ্যান্ড কনসোলেশন ইন টাইমস অফ ডিস্ট্রেস অ্যান্ড ডিসপেয়ার। ফাইন, অনেক সুন্দর সুন্দর আনসার আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, ওকে, তো আমি মুছে দিচ্ছি। তাহলে আমরা বুঝে গেলাম পরীক্ষায় একটা পয়েম থেকে থিম কিভাবে লিখতে হয়, এই ব্যাপারে আমাদের আর কোনো আশা করি টেনশন নেই। তো এবার আসো আমরা একটু অ্যাডমিশন টেস্টের ব্যাপারে কিছু কথা আরও বাকি আছে, সেগুলো দিয়ে একটা কথা বলে দিই। দেখো, তোমরা এখন যারা এইচএসসিতে আছো, তোমাদের লাইফের এখন কোন পর্যায়ে আছো তোমরা একটু খেয়াল করো। এই যে আমি এই গল্পটা আমার প্রত্যেকটা ওরিয়েন্টেশনে দিয়ে থাকি, ঠিক আছে, খেয়াল করো। তো তার আগে একটা কথা বলবো, সেটা হচ্ছে লাইফে ভাই প্রত্যেকটা সময় নিজেকে ইতিবাচক রাখবা। ইতিবাচক বলতে কেমন, আমি জিনিসটা বুঝাই বলি। সাপোজ হচ্ছে নেগেটিভিটিকে জায়গা দিবা না। তো আমাদের মধ্যে অনেকে আছে কি জানো, এখানে অনেক মেধাবী স্টুডেন্ট। মেধাবী বলতে আমরা কখনো গোল্ডেন এ প্লাসের সংজ্ঞা দিই, কখনো কিন্তু মেধাবী এখানে কিন্তু ডিনোটস করি না যখন আমরা অ্যাডমিশন টেস্টের জন্য ক্লাসগুলো করাই। তো কারণ হচ্ছে একজন, অনেক সময় দেখা যায় চট্টগ্রাম বোর্ডে আমার একজন ফ্রেন্ড ছিল, একজন না অনেকগুলো ফ্রেন্ডই ছিল এখানে। প্রতি বছর অনেক বড় ভাইকে দেখলাম, তারপর হচ্ছে জুনিয়রকে দেখলাম যাদেরকে পড়াইছি। তো দেখা গেছে টপ 10-এ থাকার পরেও পুরো চট্টগ্রাম বোর্ডে যে স্টুডেন্টটা 1 থেকে 10-এর ভিতরে বা 20-এর মধ্যেই ছিল, সে স্টুডেন্টটা কিন্তু টিকে নাই। কথা বুঝছো কিনা? আবার একটা স্টুডেন্ট এমএনএস থাকার সত্ত্বেও সে কিন্তু কি মেরিট লিস্টে খুব ভালো পজিশন গ্যাদার করেছে। এটার কারণটা কি, আমি এই কথাগুলো এখন একটু বলি, এরপরে আমি বাকি ক্লাসে ফিরে যাচ্ছি। সবাই একটু খেয়াল করো ভাই, একটু মনোযোগ দিবা। তোমরা এখানে 93 স্টুডেন্টস লাইভ ইন দিস টাইম, তো সবাই একটু খেয়াল করো, একটু খেয়াল করো, কথা না বলি। দেখো, তো যে কাজটা হয়, আমি আমার লাইফের কিছু এক্সপিরিয়েন্স দিয়ে বলি। তো সেটা হচ্ছে আমি যখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কথা বলি, অর্থাৎ যখন ভর্তি পরীক্ষা দিতে গিয়েছিলাম, আমার এখনো মনে পড়ে, আমার একটা ফ্রেন্ড ছিল সেও মিরসরাইয়ের, নাম হচ্ছে হাসান মাহমুদ আরাফাত। কথা বুঝছো? তো আমি ডি ইউনিটের পরীক্ষা দিলাম, সিইউ ডি ইউনিটের পরীক্ষাটা খুব সুন্দর করে দিয়ে আসলাম। অনেক ইতিবাচক পরীক্ষা দিলাম, ভাবছি খুব মানে ভালো হয়েছে, টিকে যাবো এই টাইপসের। তো শেষ ভালো। তো সিইউর পরীক্ষাগুলো হয় একদিন পর পর, আজকে একটা পরীক্ষা, কালকে আরেকটা পরীক্ষা, তারপর দিন আরেকটা পরীক্ষা, 4 দিনে সবগুলো পরীক্ষা ওরা কমপ্লিট করে। তো যে জিনিসটা হয়েছিল, যখন আমি পরীক্ষার হলে গেলাম, যাওয়ার পরে খুবই দুঃখজনক ছিল এই জায়গায়। তো আমি ডি ইউনিটের পরীক্ষা আজকে, তো আগামীকালকে ভোরবেলা তো ওই ইউনিটের রেজাল্টটা দিয়ে দিবে। তো আমি ডির পরীক্ষাটা দিলাম। তো পরদিন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে লর পরীক্ষা দিতে যাচ্ছিলাম, আইন অনুষদের। তো পরীক্ষা দিতে যখন যাচ্ছিলাম, তখন ট্রেনে যখন উঠছি, উঠার পর রেজাল্ট দিল, দেখি যে ব্রেকিং নিউজ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ডি ইউনিটের ফলাফল প্রকাশিত। তো দেখলাম, দেখার পরে আমি খুব শকড হয়েছি এই জায়গায় যে আমার রেজাল্টটা আসে নাই। কথা বুঝছো, ডি ইউনিট আমি টিকি নাই। এরপরে আমার পাশে যে বন্ধুটা ছিল, সেটা হচ্ছে আরাফাত, সে মনে হয় 151তম হয়েছিল ডি ইউনিটে। সে অনেক হ্যাপি, মানে সে অনেক হ্যাপি, মানে আমার তো খুব কান্না আসছিল যে আমি টিকি নাই, আমার খুব খারাপ লাগতেছে। তো এখনো মনে পড়ে আমার, তো ট্রেনে মানে চোখ বন্ধ করে যেন কেউ না বুঝে মানে কান্না করছিলাম, মানে কেউ যেন নাই বুঝতে পারে, এতটা খারাপ লাগতেছিল আর কি। তো পরে আর নাস্তাটাও কিন্তু করতে পারিনি, ক্যাম্পাসে গেলাম, এতটা খারাপ লাগতেছিল। ভর্তি পরীক্ষা যদি না টিকি তাহলে তো সব স্বপ্ন শেষ। এরপরে একটা ভাই বলছিল আর কি, উনি মনে হয় চারুকলা বা নাট্যকলা ডিপার্টমেন্টের ছিল। তো মানে যখন খাচ্ছিলাম একটা কথাই বলেছিল, ভাই আপাতত ইতিবাচক থাকো, ঠিক আছে? এই যে আমরা কাঠ খেলি না, কাঠ খেলার সময় মনে রাখবা সবসময় কি চিন্তা করি, তুরুপের টেক্কাটা যেমন পাবো চিন্তা করি, ঠিক তেমনিভাবে তুমি আজকে চান্স পাবে, এটা একটা পজিটিভ চিন্তা নিয়ে যাও। শুধুমাত্র পাশ করার চিন্তা নিয়ে আজকে এক্সাম হল থেকে বের হবা, তুমি টিকবা, দেখবা ইনশাআল্লাহ। তো পরে আমি যে কাজটা করেছিলাম তোমাদেরকে সেই গল্পটা বলি। সেটা হচ্ছে, তো লাস্ট অফ অল আমি গেলাম, তো পরীক্ষা হলে বসলাম। ইন টোটাল মিলে আমার এখনও মনে পড়ে আমি 58 মানে 58টার বেশি এমসিকিউ, 100টাতে দাগাই নেই। কথা বুঝছো, 100টাতে কোনোভাবেই 58-র উপরে দাগাই নেই। ওকে, তো এই যে ইতিবাচকতার কথা বলি, একটু দেখো ইতিবাচকতা কী জিনিস। আমি কিন্তু এক্সাম হলে ঢুকার সময় আমার দেখো, ভর্তি পরীক্ষার হলে ঢুকে ঠিক আগ মুহূর্তে আমি খবর পাইছি কি আমি একটা ইউনিটে চান্স পাই নাই, একটাতে অলরেডি ফেল করছি। তো আজকে আরেকটা পরীক্ষা, ঠিক এক্সাম হলে ঢুকার আগে খবরটা পাইছি। আমি কিন্তু কান্না করলে শেষ হয়ে যেতে পারতাম, তাই না? তো টিকতে পারতাম না। তো যখন ঢুকতেছিলাম, তো এরপরে খুব ঠান্ডা মাথায়, আর প্রতিটা এমসিকিউ এটা ঠিক, ওই পরীক্ষার ক্ষেত্রে অর্থাৎ আমার লাইফে যতবার আল্লাহকে ডাকছি, কোনো পরীক্ষা ডাকি নাই। তো লয়ের পরীক্ষাটা চলতেছিল, অর্থাৎ 58টা এমসিকিউ আমি দাঁড়াইছিলাম, আমার এখনো মনে আছে। তো দেখতেছিলাম সব জায়গায় পাস করছি কিনা, হ্যাঁ দেখে পাস মার্ক ওকে। তো এক্সাম হল থেকে বের হওয়ার পরে তোমরা যে একটা প্রবলেমে পড়বা, এইচএসসি পরীক্ষায় পড়বা।
কিছু ওভার কনফিডেন্ট টাইপের স্টুডেন্টের পাল্লায় পড়বা। তো বের হওয়ার পরে একটা স্টুডেন্ট বের হয়ে বলতেছে আমার তো 100টাতে আমার প্রায় হচ্ছে কত, আমি 92টা আমার সঠিক হবে, আমি তো বলছি শেষ, আমি আর টিকবো না। চাঁপাইনবাবগঞ্জ থেকে আসছিল মনে হয় মেয়েটা, তো ট্রেনে তখন আসতেছিলাম, আমি ভাবছি শেষ, আর রক্ষা নাই আমার, আমি আবার টিকবো না, কনফার্ম। তো দেখো ইতিবাচকতা কী জিনিস। তো নাও এই বাসায় আসার পরে কিন্তু নামাজ পড়ে আল্লাহর কাছে অনেক দোয়া চাইলাম যেন চান্সটা হয়। লাস্ট অফ অল তখন আমি মেসে ছিলাম, ঠিক আছে। তো মাগরিবের নামাজে ঠিক পর রেজাল্টটা দিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আইন অনুষদের, ফলাফল প্রকাশিত। তো পাশের হার ছিল মেবি 2% বা 1%, এরকম একটা হার ছিল। টোটাল পাস করছে আমাদের এবার 187 জন, 187, ঠিক আছে, 187 জন। আমার র্যাঙ্ক ছিল 137, ঠিক আছে। তিন টোটাল মিলে ভাবলাম নিবে কিনা, সিটও তো আছে 137টা। হ্যাঁ, লাখটা কেমন দেখো, আমি ইন টোটাল পাইছি হচ্ছে 72.05 120-এ জিপিএ সহ আর কি। তো পরে ওকে তো দেখি যে না, আমি দেখো ডিতে টিকি না কিন্তু লতে টিকে গেছি, চিন্তা করতে পারছো। তো পরে ধারাবাহিক বিবিএ বলো, বি ইউনিট বলো, প্রত্যেকটা ইউনিটেই কিন্তু চান্স হয়েছিল। তো ওই জন্য বললাম মহান রাব্বুল আলামিনের প্রতি অবশ্যই অগাধ বিশ্বাস রাখবা, এই কথাটা আজকে রিকোয়েস্ট থাকবে, ঠিক আছে। আরেকটা বিষয় সেটা হচ্ছে মানে ইতিবাচক একটা চিন্তাধারা রাখবা, ইনশাল্লাহ অনেক ভালো কিছু করতে পারবা লাইফে, ওকে, এই কথাটা মাথায় রাখবা। আর আরেকটা বিষয় বলি, দেখো এখন তোমরা কোন পর্যায়ে আছো লাইফের। দেখো এই যে আমি একটা এখানে রেখা টানলাম, একটা কথা শোনো সবাই। তো এখন আমরা আমাদের লাইফের কোন পর্যায়ে আছি খেয়াল করো, তো খেয়াল করি সবাই। তো আমরা সবাই দেখতে পাচ্ছি আমরা এখন আমাদের লাইফের কোন পর্যায়ে আছি খেয়াল করি। দেখো এই যে আমাদের লাইফের নার্সারি 1 এবং নার্সারি 2 আমরা 2 বছর লাইফের পার করে ফেললাম। এর পরবর্তীতে আমরা আমাদের লাইফের 10 বছর পার করে ফেললাম, ঠিক আছে। এই 10 বছরের পরে আমাদের লাইফের আরও দুটো গুরুত্বপূর্ণ বছর, অর্থাৎ নার্সারি, তারপর হচ্ছে স্কুল, তারপর হচ্ছে কলেজ। হ্যাঁ, এই যে দেখো 10 বছর যোগ 2 বছর যোগ 2 বছর, টোটাল কত বছর আমরা আমাদের লাইফে কাটিয়ে দিয়েছি, 14 বছর, ঠিক আছে। এই 14 বছরটাকে আমরা বলতে পারি আমাদের লাইফের প্রিজন। একটা এখানে কেন প্রিজন বলছি সেটাতেও আসি। দেখো এই 14 বছর হচ্ছে আমাদের লাইফের প্রিজন। হ্যাঁ, তো এটা হচ্ছে প্রিজন। তোমরা এই 14 বছর অর্থাৎ কাটিয়ে দিয়েছো, মনে রাখবা একটা যাবজ্জীবন প্রাপ্ত আসামির এখানে সে কিন্তু জেল যে খাটে, সেও কিন্তু 14 বছর কিন্তু জেলে থাকতে হয় তাকে, ঠিক আছে। এর ঠিক পরবর্তী সিচুয়েশনটা, এখন যদি করোনা না হইতো, তোমরা এখন এই জায়গায় আছো, মানে বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা নাকি আবার জেলে ঢুকবা, ঠিক আছে। প্রাইভেটে কিন্তু অনেক চাপ দেওয়া হবে, অনেক প্রেশার দেওয়া হয়, পাবলিকে জিনিসটা পাবা না, ঠিক আছে। তো মোটামুটি তোমরা এই জায়গায় আছো, করোনা না থাকলে মোটামুটি আগামী মাসে, অর্থাৎ এটা তো আগস্ট মাস, আজকে 20 তারিখ, তো অর্থাৎ সেপ্টেম্বরের 5 থেকে 7 তারিখে মনে রাখবা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিবিএর পরীক্ষা হয় প্রতি বছর সেপ্টেম্বরের দ্বিতীয় সপ্তাহের কোনো একটা শুক্রবার। দেখো আজকে সেই জায়গায় আমরা এখন ইন্টারের পড়াগুলো রিভিউ করছি, খেয়াল করছো, আর অ্যাডমিশন টেস্টটাও দেখাই দিব। তো এই হচ্ছে অবস্থা, ওকে। তো আমাদের এতদিনের পড়াশোনাটা একদম শেষ হয়ে আমরা বিশ্ববিদ্যালয়ের জন্য একদম রেডি। আগামী মাসে আমরা জেল থেকে বের হয়ে যাব, কিন্তু করোনা তোমাদেরকে এই সুযোগটা দিল না, ঠিক আছে। ইনশাল্লাহ আমরা তোমাদেরকে মুক্ত করব। আর এখানে টিচার প্যানেল যারা আছে, আমি আবারও বলছি, সবাই কিন্তু খুবই স্ট্রং প্যানেল, এটা মনে রাখবা। তো এই 14 বছরের জীবনে যে তোমার সাধনা, এটা কিন্তু এই 3 মাসে যেন নষ্ট না হয়, আমি রিকোয়েস্ট করব এটা এখন স্পয়েল করবা না। আসো এবার আর্টিকেল নিয়ে আলোচনা করব। কি নিয়ে আলোচনা করব? আর্টিকেল। সবাই একটু আমি রিকোয়েস্ট করব, এখানে আমার অনেক স্টুডেন্ট দেখছি ক্লাস করছে, অনেককেই দেখছি যারা মানে প্রিভিয়াস মোমেন্টাম আমার স্টুডেন্ট ছিল দেখলাম অনেকেই। তো সবার কাছে একটা রিকোয়েস্ট, সবাই লাস্ট অফ অল একটু খেয়াল করি কয়েকটা বিষয়। দেখো আচ্ছা, লাস্ট দিকে খেয়াল করি, সবাই একটু দেখো। এই যে আর্টিকেলটা, তুমি লাইফে আর্টিকেল পড়ছো, এই সিস্টেমে কখনো আর্টিকেল তুমি পড়ো নাই, আমি তোমাকে এটা গ্যারান্টি দিতে পারবো, 100% শিওর, ঠিক আছে। আর্টিকেলটা এই সিস্টেমে আমরা কখনো পড়ি নাই। তোমাদের মধ্যে এমন কি আছো বলতে পারবা তোমার লাইফে প্রত্যেকটা পরীক্ষায়, তোমাদের লাইফের প্রত্যেকটা পরীক্ষায় আর্টিকেলে 5-এ 5 পাইছো, এরকম কেউ বলতে পারবা বুকে হাত দিয়ে? ভাই আমি 5-এ 5 পাইছি অলওয়েজ, দেখি বলো তো কেউ, দেখি বলতে পারো কিনা যে ভাই আমি অলওয়েজ আর্টিকেলে 5-এ 5 পেয়েছি, তারপর হচ্ছে আমার কখনো আর্টিকেল ভুল হয় নাই। দেখো সবচেয়ে সহজ টপিক কিন্তু আর্টিকেল, কিন্তু আর্টিকেল তুমি একটা কোশ্চেন ভুল করে দিয়ে আসো, পাও কত? দেখো তুমি ম্যাক্সিমাম টাইমে আমাদের স্টুডেন্টদের নাম্বারটা থাকে আর্টিকেল হচ্ছে 3.5 অথবা 4, 5-এ 5 পাওয়া স্টুডেন্ট খুব রেয়ার, খুবই স্কার্সিটি, এটা আমরা সবাই জানি, ঠিক আছে। তো সবাই একটু খেয়াল করি, সরি, ওকে। তো আমরা একটু খেয়াল করব, ঠিক আছে। তো লাস্ট অফ অল যা বললাম, অর্থাৎ 3.5 বা 4-এর বেশি আমরা কিন্তু আর্টিকেলে পাই না।
অথচ এই আর্টিকেল থেকে অ্যাডমিশন টেস্টেও কোশ্চেন আসে, আবার এইচএসসিতেও কোশ্চেন আসে। খেয়াল করো, এইচএসসিতে 5-এ 5 পাওয়ার উপায়গুলো আজকে বলে দিব, ঠিক আছে? মানে কোন জায়গাগুলোতে তোমরা ভুল করবা তাও দেখাই দিচ্ছি। তো খেয়াল করো, আমরা একটু সবাই খাতা কলম নিয়ে বসি, সবাই একটু খাতা কলম নিয়ে বসি, ওকে? একটু খাতা কলম নিব সবাই, খেয়াল করো। তো আর্টিকেল, ওকে? তো আর্টিকেলে আমি প্রথমে এ এবং এন এর গল্প, মানে এনটা পড়ার যে স্ট্র্যাটেজি সেটা না শিখিয়ে তোমাদেরকে আমি ডি এর একটা স্ট্র্যাটেজি শিখিয়ে দিব, অর্থাৎ ডি কীভাবে তুমি মনে রাখতে পারো সেই বিষয়টা আমি আজকে তোমাদেরকে শিখিয়ে দিব, ঠিক আছে? তো এখন কিন্তু আমি লিখবো না, আমি নিজেও লিখবো না, আমি একটা গল্প বলবো। এই গল্পটা যারা সুন্দর করে নোট করে ইউসামির পেজে যারা ইনবক্স করবা তাদেরকেও কিন্তু পুরস্কৃত করা হবে, ঠিক আছে? তো তোমরা সবাই কিন্তু আলাদা আলাদা একটা জিনিস পাবা, ঠিক আছে? কারণ হচ্ছে আমাদের কাছে কোশ্চেন ব্যাংকে যে পিডিএফগুলো আছে সেগুলো তোমরা পেয়ে যাবা, ওকে? আর এর পাশাপাশি তোমাদের জন্য আমার পক্ষ থেকে একটা শীট থাকবে, অর্থাৎ এগুলো আমার নিজের কাছে রেডি আছে, এটার সমস্যা নাই। তো তোমরা একটা শীট পাবা, সেটা হচ্ছে টোটাল এইচএসসির ওভার সি করে যে ফার্স্ট হবা তাকে আমি দিব, অথবা যদি দেখি যে সবার অ্যান্সারটা ভালো হয়েছে, সবার নোটটা ভালো হয়েছে, তার উপরে বেস করে ফার্স্ট, সেকেন্ড, থার্ড তিনজনকে একটা বিশ্ববিদ্যালয়ের থেকে শুরু করে, অর্থাৎ তোমাদের এইচএসসি পরীক্ষায় কিভাবে লিখবা, কিভাবে বুঝাইতে পারো একটা কোশ্চেন, তার উপরে খুব সুন্দর একটা নোট আছে, সেটা আমি পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করবো ইনশাল্লাহ। তুমি যদি খাগড়াছড়ি থেকে হও, তুমি যদি মিরসরাই থেকে হও, তুমি যদি শহরে হও, এটা পাঠাইতে বেশি লেট হবে না, ওকে? এটা আমরা পাঠিয়ে দিব। তো খেয়াল করো, গল্পটা এখন আমরা একটু মনোযোগ দিয়ে শুনবো, একটু খেয়াল করি, সবাই দেখবো এখন গল্পটা। দেখো, তুমি এটা কিন্তু নোটটা সুন্দরভাবে করতে পারছো কিনা, আজকের টোটাল ক্লাসের নোটটা যারা সুন্দর করে করতে পারবা তাকে কিন্তু আমি পুরস্কৃত করব, এটা আমি তোমাদেরকে প্রমিস দিচ্ছি ক্লাসে। খেয়াল করো লাস্ট দিকে। তো ডি, অর্থাৎ ডি কীভাবে মনে রাখতে পারো, ডি মনে রাখার একটা টেকনিক বলবো। অর্থাৎ শুধু ডি এর যে গল্পটা এটা পাঠাইলে হবে না, এর পাশাপাশি পুরো ক্লাস লেকচারটা তোমাকে পাঠাইতে হবে, তাহলে তোমাকে পুরস্কৃত করা হবে, ওকে? আজকে ক্লাসে যা বলেছি তার উপর নোট করে পাঠাবা, তুমি পুরস্কারটা পেয়ে যাবা। অর্থাৎ 20 পাতার একটা সাজেশন ছিল আমাদের কাছে, ওকে? তো খেয়াল করো, এই যে দিয়ে আমরা কিভাবে মনে রাখতে পারি, আমাদের এইচএসসি পরীক্ষা, তারপর হচ্ছে আমাদের অ্যাডমিশন টেস্ট, সব জায়গায় কাভার দিয়ে দিবে, এতগুলো রুলস পাই, রুলস মুখস্থ করে জীবনে পারবা না, পড়তে হবে একটু স্মার্টলি। খেয়াল করি সবাই, সবাই গল্পটা একটু মনোযোগ দিয়ে খেয়াল করি। অনেক বছর আগে একজন ভূগোলবিদ বাস করতেন। কি বাস করতেন? ভূগোলবিদ বাস করতেন, ঠিক আছে? সেই ভূগোলবিদের সকল প্রকারের ভৌগোলিক নামসমূহ মুখস্থ থাকতো, ঠিক আছে? এই যে দেখো, আমি কিছু কিছু ওয়ার্ড বলবো, এই ওয়ার্ডগুলোর পূর্বে সবসময় দিয়ে বসে। দেখো আমি গল্পটা বলি, খেয়াল করো। অনেক বছর আগে একজন ভূগোলবিদ বাস করতো, ঠিক আছে? আচ্ছা, সেই ভূগোলবিদের সকল প্রকারের ভৌগোলিক নামসমূহ মুখস্থ থাকতো, ঠিক আছে? তিনি মুখস্থ তার সকল প্রকারের ভৌগোলিক নামসমূহ জানতেন। এই যে সকল প্রকারের ভৌগোলিক নাম, তার আগে দি বসে। এই যে আমরা বলি বাংলাদেশ ইজ এ রিভারেন্ট কান্ট্রি বলি, নাকি বাংলাদেশ ইজ দ্য রিভারেন্ট কান্ট্রি বলি, কেন বলি? বাংলাদেশ নদীমাতৃক দেশ, এটা হচ্ছে একটা ভৌগোলিক নাম, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে একটা টেকনিক। তো ওই ভূগোলবিদ, আচ্ছা, তার কিন্তু কি ছিল না, তার কিন্তু কোনো পেশা বা পদবি ছিল না। তার কি ছিল না? পেশা বা পদবি ছিল না। পেশা বা পদবির পূর্বেও কি বসে? দি বসে। আচ্ছা, পেশার কথা বলতে পারি হচ্ছে আর্মি, তারপরে হচ্ছে পদবীর কথা বলতে পারি দি প্রাইম মিনিস্টার শেখ হাসিনা। আমরা বলি না দি প্রাইম মিনিস্টার শেখ হাসিনা? কেন বলে দি প্রাইম মিনিস্টার? কারণ হচ্ছে এটা একটা তার পদবি, এটা তার কি পদবি। কোনো পেশা বা পদবীর পূর্বেও কি বসে? দি বসে। আগে আমি গল্পটা বলে ফেলি, ঠিক আছে? খাতায় নোট করবা। দেখো, অনেক বছর আগে একজন ভূগোলবিদ বাস করতেন। সেই ভূগোলবিদের সকল প্রকারের ভৌগোলিক নামসমূহ মুখস্থ ছিল। তো তার কিন্তু কি ছিল না, পেশা বা পদবি ছিল না। আর তার কাজ ছিল কি, মানে কিছু কিছু মানুষ থাকে না যারা বেকার, ঘুরে ফিরে বেড়ায় আর কি, ভবঘুরে। তো তার কাজ ছিল রাস্তায় রাস্তায় বাদ্যযন্ত্র বাজানো। ক্লিপ স্টপেলে দেখবা রাস্তার পূর্বে কি বসে? দি বসে। কি করা? রাস্তায় রাস্তায় বাদ্যযন্ত্র বাজানো। বাদ্যযন্ত্রের পূর্বেও কিন্তু কি বসে? দি বসে। আচ্ছা, তার পেশা বা পদবি ছিল না, তার কাজ ছিল কি রাস্তায় রাস্তায় বাদ্যযন্ত্র বাজানো। এর পরবর্তীতে নেক্সট স্টেপে চলে যাই, খেয়াল করো সবাই। তো তার ইচ্ছে ছিল হচ্ছে কি পৃথিবীর বিভিন্ন দেশে ঘুরে বেড়ানো, ভ্রমণ পিপাসু সে ছিল। তো একদিন একটা নির্দিষ্ট তারিখে, আমি কি বললাম, একটা নির্দিষ্ট তারিখে, তার পূর্বে তো কি বুঝবে আমি আর বলার দরকার নেই। তো একটা নির্দিষ্ট তারিখে সে একটা বড় জাহাজে করে ভ্রমণের উদ্দেশ্যে বের হয়েছে, ঠিক আছে? জাহাজের পূর্বে দি টাইটানিক কেমনে বসে বুঝতেই তো পারছে কোত্থেকে আসছে রুলসটা। তো একদিন সে কি করলো, একটা নির্দিষ্ট তারিখে একটা বড় জাহাজে করে ভ্রমণ শুরু করলো।
তো ভ্রমণ করার সময় আমাদের বাংলাদেশ থেকে আমরা সবাই জানি যে হজরত শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বাংলাদেশে এসেছিল কিসের মধ্য দিয়ে? চট্টগ্রাম দিয়ে, কারণ চট্টগ্রাম তো বাংলাদেশের প্রবেশ পথ। ঠিক বেরোইতে হইলেও জাহাজ দিয়ে বাংলাদেশ থেকে বেরোইতে হইলে কি লাগবে? সমুদ্রপথে কি লাগবে? জাহাজ লাগবে, ঠিক আছে। আর জাহাজ মানেই তো চট্টগ্রাম বর্তমানে বাংলাদেশে। তো লাস্ট অফ অল খেয়াল করি, তো সে যাচ্ছিল কিসে করে? নদী। প্রথমে কর্ণফুলী নদী দিয়েই তো বের হইতে হবে, তাই না? বন্দর দিয়ে সে নদী, তারপর নদী থেকে চলে গেল কোথায়? সাগরে, বঙ্গোপসাগর, সাগর, উপসাগর মানে বঙ্গ উপসাগর, তারপর হচ্ছে মহাসাগর, ভারত মহাসাগর পাড়ি দিয়ে তার যে কাঙ্ক্ষিত গন্তব্য আছে সে গন্তব্যে সে পৌঁছালো। তাহলে নদী, সাগর, উপসাগর, মহাসাগরের পূর্বে কি বসে? দ্বি বসে। আচ্ছা গেল। এর পরবর্তীতে খেয়াল করো সবাই, সে যখন যাচ্ছিল তার ভ্রমণ পথে সে যে যে জিনিসগুলো দেখেছিল, অর্থাৎ সে কিছু জিনিস দেখেছিল। কি কি জিনিস দেখেছিল? আমরা যখন সেন্ট মার্টিন যাই, সেন্ট মার্টিন যাওয়ার সময় ভাই কি কি দেখো মনে আছে? প্রথমে আমরা কি দেখি? এখানে নাপ নদী যখন পার হই, পার হওয়ার সময় কি কি দেখি? মায়ানমারে যে পাহাড়গুলো আছে, পাহাড়গুলো দেখি, পাহাড় দেখি। তারপর হচ্ছে পর্বতও দেখতে পাওয়া যায় সমুদ্রপথে যখন যাওয়া হয়। তারপর হচ্ছে কিছুক্ষণ পর যখন বঙ্গোপসাগরের মোহনা পাড়ি দেওয়ার সময় শাহপরী দ্বীপ পার হয়ে যায় না? এই অর্থাৎ সে যখন ভ্রমণে বের হয়েছিল, সাগর পাড়ি দিচ্ছিল, সে কি কি দেখেছিল? নদী, সাগর, উপসাগর, মহাসাগর পার হওয়ার সময় সে কি কি দেখলো? পাহাড় দেখেছিল, পর্বত দেখেছিল, তারপরে হচ্ছে যে এই যে দ্বীপ দেখেছিল, হ্যাঁ, সে এই জিনিসগুলো সে দেখেছিল। ওকে, তো একটা নির্দিষ্ট সময়ে তারা তার যে নির্দিষ্ট গন্তব্য ছিল সেই গন্তব্যে পৌঁছে গেল। গন্তব্যে পৌঁছার পরে সে এখন তার অনেক খিদা লাগছে। তখন তো আর ভাই আজকালকার দিনের মতো আজকের দিনে যে এত সুন্দর করে যে আমরা উড়োজাহাজে করে এক দেশ থেকে অন্য জাহাজে করে আমরা চলে যেতে পারতাম, তখন কিন্তু এই সুযোগ ছিল না কোনোভাবেই, ঠিক আছে। তো একটা বিষয় খেয়াল করো, তখন কিন্তু এই সুযোগটা ছিল না, ঠিক আছে। তো একটা বিষয় খেয়াল করো, তখন তো এই সুযোগ ছিল না, তখন যাইতে হইতো কিসে? জাহাজে করে। তার অনেক খিদা লাগছে, খাইতে হবে। তো একটু পরে কিন্তু রোমান্টিসিজম আসছে, হ্যাঁ, আমাদের কিন্তু বয়সটাই এমন রোমান্টিক করার, তাই না? তো আচ্ছা, এরপরে খেয়াল করো সবাই, সে গেল কোথায়? ওই নির্দিষ্ট দেশে গেল, তার ভ্রমণ স্পটে যাওয়ার পরে তার অনেক খিদা লাগছে, খাইতে গেছে কোথায়? একটা রেস্টুরেন্টে। মনে রাখবা, রেস্টুরেন্টের নামের পূর্বেও কি হয়? দি হয়। আচ্ছা, রেস্টুরেন্ট থেকে খাওয়া দাওয়া করার পরে সন্ধ্যা হয়ে গেল। তো এখন আজকে রাতে তাকে তো কোনো একটা জায়গায় উঠতে হবে। তো উঠছে কোথায়? সে একটা হোটেলে উঠছে। হোটেলের নামের পূর্বেও কি হয়? দি হয়, দি পেনিনসুলা, মনে আছে তো? আচ্ছা, তারপরে হচ্ছে এখানে দি রেডিসন ব্লু আমরা বলতে পারি। অর্থাৎ একটা হোটেলে উঠছে, মানে রেসিডেন্সিয়াল হোটেল, অর্থাৎ যেখানে রাত্রেবেলা থাকা যায়। তো উঠার পূর্বে সে যখন হোটেলে উঠলো, উঠার পূর্বে সে কিছু জিনিস নিয়েছিল। জিনিসগুলো কি কি ছিল? জিনিসগুলো ছিল হচ্ছে একটা ম্যাগাজিন নিয়েছিল, একটা নিউজ পেপার নিয়েছিল, তারপর হচ্ছে একটা ধর্মগ্রন্থ নিয়েছিল। কি কি নিয়েছিল ভাই? অর্থাৎ সে যখন রেস্টুরেন্ট থেকে বের হওয়ার পরে হোটেলে যাবে, ঠিক ওই মুহূর্তে রাস্তার পাশ থেকে, ফুটপাথ থেকে সে কি কি নিয়েছিল? ম্যাগাজিন নিয়েছিল, ধর্মগ্রন্থ নিয়েছিল, ম্যাগাজিন নিয়েছিল। অর্থাৎ এই তিনটার পূর্বেও কি হয়? দি হয়। আচ্ছা, হোটেলে গিয়েছিল, হোটেলের পূর্বেও দি হয়। আচ্ছা, ভালো কথা, বুঝলাম, ফাইন, এভরিথিং ইজ ফাইন। তো সে যে রুমটাতে উঠেছিল, তার যে রুমটা আছে ওই রুমটা থেকে কি কি দেখা যেত? সেই রুম মানে তাকে যে রুমটা হোটেলে দেওয়া হয়েছিল সেই রুমটা থেকে মহাকাশযান এবং রেলগাড়ি দেখা যেত, ঠিক আছে। এই জিনিসগুলো দেখা যেত। তো এখন তো আজকালকার যুগের মতো এত সুন্দর করে সময় কাটানোর টাইম ছিল না। তখন তো আর ফেসবুক ছিল না, ইনস্টাগ্রাম ছিল না, হোয়াটসঅ্যাপ ছিল না, ঠিক আছে। আজ থেকে অনেক বছর আগে কিন্তু জাহাজে করে হজ ব্রত পালন করতে যাওয়া হইতো, ঠিক আছে। তো খেয়াল করি সবাই, তো সে কি করলো? তার নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে গেল, ঠিক আছে। তো এখন কি কি নিয়ে উঠছে? তো তার যে রুমটা ছিল, রুমে কি তখন তার সময় কাটছিল না, সে তখন মনে মনে গান গাচ্ছিল আর কি এখানে, যে একা একা সময় যে আর কাটে না রে, মনে আছে গানটা? আচ্ছা, তো খেয়াল করো, সে এখন চিন্তা করলো এখন আমার টাইমটা এইভাবে না কাটাই। তো আজকালকার যুগে যদি ফেসবুক থাকতো, ইনস্টাগ্রাম থাকতো, এত বড় বড় কবির কিন্তু জন্ম হইতো না, ঠিক আছে। এখন তো অনেক কবি ফেসবুকে দেখা যায়। তো খেয়াল করো সবাই, তো সে কি করছে? পুরো রাত ধরে দেখলো যে তার তো টাইম কাটতেছে না। সে ঐতিহাসিক ঘটনা নিয়ে, কথাটা বুঝবা, ঐতিহাসিক ঘটনা নিয়ে একটা মহাকাব্য লিখে ফেলছে। মনে রাখবা, কোনো একটা ঐতিহাসিক ঘটনার পূর্বে দি হয় এবং কোনো একটা মহাকাব্যের পূর্বেও কি হয়? অবশ্যই দি হয়। মাথায় থাকবে তো আশা করি ইনশাআল্লাহ। আমি আবার বলছি, ঐতিহাসিক ঘটনার পূর্বে কি হয়? দি হয়। এই যে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ, পানিপথের দ্বিতীয় যুদ্ধ,
হ্যাঁ, এগুলো হচ্ছে ঐতিহাসিক ঘটনা, এগুলোর পূর্বে কি হবে, দি হবে। আচ্ছা, ঐতিহাসিক ঘটনা, তারপরে কি বললাম, কি লিখছে সে, মহাকাব্য, মেঘনাদ বধ মহাকাব্য, ঠিক আছে। এই যে এগুলোর পূর্বে কি হয়, দি হয়। আচ্ছা গেল, তো পুরো রাত কেটে গেল তার। সে পুরো রাত কাটানোর পরে, আচ্ছা তো লাস্ট দিকে খেয়াল করি, এখন আমরা লাস্ট দিকে একটু খেয়াল করি সে যে কাজটা করেছিল, সে লাস্ট অফ অল খেয়াল করো সবাই, মজা পাবা এখানে। তো সে যে কাজটা করলো, তো সেখানে তার রাতটা কেটে গেল, সে মানে রাতটা কাটাইছে কেমনে, ঐতিহাসিক ঘটনা নিয়ে একটা মহাকাব্য লিখে ফেলছে, ওকে ফাইন। তো এখন দেখো ঘটনার সূত্রপাত, এই যে একটা গল্প বলবো, গল্পে মজা থাকবে না, হইতে তো পারে না ভাই, তাই না, একটা নায়িকা তো থাকতে হবে, এতক্ষণ তো সে নায়ক, কথা বুঝছো। আচ্ছা, তো এখন তার একটা নায়িকা লাগবে, ঠিক আছে, তো নায়িকা তো থাকবে অবশ্যই, খেয়াল করো। তো সে তখন হোটেল থেকে বের হইলো, হোটেল থেকে বের হওয়ার পরে তার সাথে একটা মেয়ের সাথে দেখা হয়েছে। তো সেই মেয়েটার নাম ছিল ঋতু। কি নাম ছিল, ঋতু। মনে রাখবা সকল প্রকার ঋতুর নামের পূর্বে কি হয়, দি হয়। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত, এই যে ঋতু, ষড় ঋতু, ঋতুর পূর্বে কি হয়, দি হয়, ঠিক আছে। দি সামার, দি অটাম, দি রেনি সিজন কেমনে হয় বুঝছো তো আশা করি। আচ্ছা, ওই যে ঋতুর সাথে দেখা হয়েছে, ঘটনাটা ওই জায়গায়, বুঝছো তো। আচ্ছা, এরপরে সে যে কাজটা করলো, ঐতিহাসিক ঘটনা নিয়ে সে একটা মহাকাব্য লিখে ফেলছে। আচ্ছা, এরপরে ঋতুর সাথে দেখা হইলো, তো ঋতুর সাথে দেখা হওয়ার পরে জিজ্ঞাসা করলো, হাই কেমন আছেন আপনি, তো বলে যে হ্যাঁ ভালো, ওকে। তো বলে যে আপনি তো ফরেনার মনে হচ্ছে, বলে যে হ্যাঁ আমি বাংলাদেশ থেকে এসেছি, যে আপনাদের দেশের ঐতিহাসিক ঘটনা নিয়ে মানে একটু কিছু রিপোর্ট লিখতে আসছিলাম, আর আপনাদের দেশে যে ঐতিহাসিক স্থাপত্য সেগুলোর উপরে আমার অনেক কিছু দেখার জন্য খুব ইচ্ছা। তো বলছে তার উপর তো আজকে আমাদের দেশে একটা প্রেক্ষাগৃহে একটা মুভি ওপেন হবে। কি বলছে সে, একটা প্রেক্ষাগৃহে, প্রেক্ষাগৃহ ইংরেজি কি বলি আমি, প্রমিত বাংলা বলেছি এখানে। প্রেক্ষাগৃহ ইংরেজি হচ্ছে সিনেমা হল, ঠিক আছে। সিনেমা হলে আজকে একটা ফিল্ম দেখানো হবে। মনে রাখবে একটা প্রেক্ষাগৃহের পূর্বে কি হয়, দি হয়। সে কি বলেছে, একটা আজকে আমাদের দেশের একটা প্রেক্ষাগৃহে একটা মুভি ওপেন হবে, ঠিক আছে, ওকে। তো মুভিটার নাম কি, সমষ্টিবাচক দেশ। আমরা সবাই জানি সমষ্টিবাচক দেশের নামের পূর্বে কি হয়, দি হয়, ওকে। সে আবার জিজ্ঞাসা করলো, আচ্ছা আপনাদের যে সিনেমা হলটা এটা কোন দিকে, বলে যে এটা হচ্ছে উত্তর দিকে। মনে রাখবা সকল প্রকার দিকের পূর্বে কি হয়, দি হয়, কথা বুঝছো। দি এখানে দি ইস্ট, দি ওয়েস্ট, দি নর্থ, দি সাউথ, বুঝতেই তো পারছি আশা করি। আচ্ছা, লাস্ট অফ অল খেয়াল করো সবাই, অনেক কিছু শিখিয়ে ফেললাম। তো তারা যাওয়ার সময় তো ঋতু তাকে জিজ্ঞাসা করছে যে আপনার কি পছন্দ এই পৃথিবীতে, বলেন তো দেখি, আপনার সাথে তো কথা হইলো, অনেক ভালো লাগলো। তো সে বলছে হচ্ছে পৃথিবীতে যেটা মাত্র একটা, সেটাই আমার পছন্দ, মানে ইউনিক, হ্যাঁ, যেটা মাত্র একটা পৃথিবীতে একটা, মানে দেখো সে কত শয়তান, চিন্তা করতে পারো। তো মানে সে একটা এখানে কি, মানে তাকে একটু প্রেজিং করে তার মনটা এখানে কি পটানো ট্রাই করছে আর কি। সে কি বললো, ওই মানে পৃথিবীতে যেটা মাত্র একটা, হ্যাঁ সেটাই আমার পছন্দ। বলে যে কেমন, বলে যে এই যে যেমন আপনি আপনি হচ্ছে আপনি পৃথিবীতে একজনই, আপনার মতো মানুষ কিন্তু এই পৃথিবীতে নাই, হ্যাঁ আপনি একজনই, অনলি ওয়ান পিস, হ্যাঁ, অর্থাৎ দি, বুঝছো তো। ঠিক তেমনি আর কিছু এক্সাম্পল যদি দিই, হইতে পারে হচ্ছে চন্দ্র, সূর্য, তারপর হচ্ছে এই যে পৃথিবীতে যে যে জিনিসগুলো মাত্র একটা, তার পূর্বে কি বসে, দি বসে। আচ্ছা, মুভি ওপেন, শুরু হয়ে গেল মুভি। তো মুভি শুরু হওয়ার পরে এবার গল্পের বাকি অংশ খেয়াল করো সবাই। তো আচ্ছা, ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে দেখছে হচ্ছে আমার 2018-19 সেশনের শিক্ষার্থী জাহিদুল ইসলাম তুষার, সে বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয় ফাইন্যান্স ডিপার্টমেন্টে অধ্যয়নরত আছে। আচ্ছা ওকে, ওয়েলকাম ভাই। আচ্ছা, এর পরবর্তীতে খেয়াল করো, তো মুভি ওপেন হয়ে গেল, মুভি ওপেন হলো। তো মুভি ওপেন হওয়ার পরে তো সে বলছে কি, মানে ইট ইজ ওয়ান অফ দ্য বেস্ট মুভি দ্যাট আই হ্যাভ এভার সিন। এটা হচ্ছে সেরা একটা মুভি। আমরা বলি না, মুভি দেখার পরে, যেমন আমি ফার্স্ট মুভি দেখছিলাম সিনেমা হলে হচ্ছে আয়নাবাজি, খুব সুন্দর একটা মুভি। তো সে কি বললো, ইট ইজ ওয়ান অফ দ্য বেস্ট মুভি দ্যাট আই হ্যাভ এভার সিন, মানে কি সুপারলেটিভ ডিগ্রির আগে দি বসে তাকে জিজ্ঞাসা করছে যে ঋতু, যে আপনার কাছে মুভিটা কেমন লাগছে। সে বলে হচ্ছে সুপারলেটিভ ডিগ্রির মতো ভালো লাগছে, সুপার, ওকে। আচ্ছা, অর্থাৎ সুপারলেটিভ ডিগ্রির আগে কি হয়, দি হয়। লাস্ট অফ অল, তো এখন সে আরেক শয়তান, বুঝছো, সে করছে কি, তো সে সিনেমার নায়িকা এবং ঋতুর মধ্যে কম্পেয়ার করতেছে, দুইজনের মধ্যে কাকে বেশি সুন্দর লাগে। তো অবশ্যই সিনেমার নায়িকা তো অলওয়েজ সুন্দর, এটা আমরা সবাই জানি, হ্যাঁ। তো এখানে তোমাদের যারা প্রিয়জন আছে, প্রিয়জনকে গিয়ে কখনো বলতে পারবা তোমার চেয়ে সিনেমার
হ্যাঁ, ওই হিরোইনটা সুন্দর বলতে পারবা, তখন একদম কি পিঠে তক্তা বানাই দিবে। ঠিক আছে, এটা তো জীবনেও বলবা না, ছেলেরা যারা আছো। তো সেও কিন্তু বলে নাই, সে চিন্তা করলো যে আমি এখন যদি সিনেমার নায়িকা সুন্দর বলি, এখন এরেও হারাইতে পারি। তো সে বলছে আচ্ছা ঋতু, আপনাকে তো একটা কথা বলি নাই, এই যে সিনেমার নায়িকাটা আপনার থেকে সুন্দর না, আপনার এবং সিনেমার নায়িকা দুজনের মধ্যে যদি আমি কম্প্যারিজন করি, তাহলে আপনিই বেশি সুন্দর। কথা বুঝছো? এই এক্সাম্পলটাই শুধু আজকে দেখাবো, আর কোনোটা দেখাবো না। মনে রাখবা এই কোশ্চেনটা কেন দেখাচ্ছি, বিশ্ববিদ্যালয়ে এই কোশ্চেনটা আসে। অফ দ্য টু of the pair of the couple of the twins of the between, এই যে শব্দগুলো আছে এগুলোর পূর্বে কি হয়? ডি প্লাস কম্পারেটিভ হয়। মানে এই কোশ্চেনটা এতবারই আসবে, এই কোশ্চেনটা বারবার আসবে, আবার বলছি আসবে আসবে এবং আসবে, ইনশাল্লাহ 100% আসবে আগামীবার। মানে মিনিমাম 3-4টা পাবলিক ইউনিভার্সিটিতে কোশ্চেনটা আগামীবার অবশ্যই আসবে। একটা স্ক্রিনশট নিয়ে নাও সবাই। এরপরে খেয়াল করো, যারা ক্লাসে এখন লিভ নিচ্ছ, তারা একটা বিষয় হচ্ছে, সবচেয়ে যে বড় বিষয়টা মিস করছো সেটা হচ্ছে, এখন আমরা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের টপিকটাতে ঢুকে পড়বো একটু পরে। হ্যাঁ, যারা ক্লাসটা পূর্ণাঙ্গ করবা তারা কিন্তু খুবই বেনিফিটেড হবা। ঠিক আছে, এরপরে খেয়াল করো। আচ্ছা, তাহলে কি করলাম? অফ দ্য টু, অফ দ্য পেয়ার, অফ দ্য কাপল, অফ দ্য টুইন্স, অফ দ্য বিটুইন, এই শব্দগুলো থাকলে কি হয়? ডি প্লাস কম্পারেটিভ। আমি একটু দেখাই দিচ্ছি, সবাই স্ক্রিনশট আশা করে নিছো। তো আমি একটু দেখাই এই কোশ্চেনটা কেমনে আসে, কেমনে আসতে পারে। খেয়াল করো, অ্যাডমিশন টেস্টে ইজ দ্য বেস্ট অফ দ্য, আচ্ছা আমি আরো সুন্দর করে লিখি, হি ইজ দ্য বেস্ট, ধরো অফ দ্য পেয়ার, এখানে হি ইজ দ্য বেস্ট অফ দ্য পেয়ার, অফ দ্য কাপল, অফ দ্য টুইন্স, অফ দ্য বিটুইন, অফ দ্য টু। আবার এখানে এরকমও থাকতে পারে, হি ইজ দ্য বেটার, হি ইজ দ্য মোর বেটার। এই কোশ্চেনটা যদি না পাও আমাকে আগামীবার বলবা, ইনশাল্লাহ এই কোশ্চেনটা অবশ্যই আসবে। অর্থাৎ কিছু কিছু কোশ্চেন আসছে এগুলো বারবার আসে, কথা বুঝছো? এখানে কি আসতে পারে? হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট, এখানে কোন সেন্টেন্সটা সঠিক। এখানে ম্যাক্সিমাম স্টুডেন্ট ভুল করবে কখন জানো? দি বেস্ট কখন করবে? অফ দেখে সাথে সাথে এখানে দি বেস্ট করে ফেলবে, এরপর বের হয়ে আসার পরে বলবে আমি তো এখানে সঠিক দাগিয়েছি, আমাকে বিশ্ববিদ্যালয় ফেল করে দিয়েছে। হ্যাঁ, তো এটা পাইরেসি করছে ওরা এখানে দুর্নীতি করছে। ভাই, এখানে আমরা পরীক্ষা দিচ্ছি, এরকম কোনো কিছু পাই নাই। ঠিক আছে, তো সো এরকম কিছু হবে না তোমার সাথে। তো প্রত্যেকটা আনসার কিন্তু এখানে সঠিকভাবে দাগিয়ে আসা ট্রাই করতে হবে। তাহলে আমরা কি বললাম? অফ দ্য টু, অফ দ্য কাপল, অফ দ্য পেয়ার, অফ দ্য টুইন্স, অফ দ্য বিটুইন, এই শব্দগুলোর পূর্বে কি হয়? ডি প্লাস কম্পারেটিভ হয়। তো পরীক্ষা কি করবা? তো আমি তো আজকে কথাটা তোমাদেরকে প্রমিস দিচ্ছি, কোশ্চেনটা আসবে ইনশাল্লাহ। ঠিক আছে, এরকম আমাদের ক্লাসে আমরা ভিতরে আরো কিছু বিষয় বলে দিব কোনগুলো পরীক্ষায় আসতে পারে। আর্টিকেল থেকে আসলে এই মানে সুপারলেটিভ ডিগ্রি থেকে যদি আসে এই কোশ্চেনটাই আসবে, অন্য বা কম্পারেটিভ থেকে। ঠিক আছে, এটা ভালো করে দেখবা। তো আরেকটা বিষয় বলি, তো এই যে কোশ্চেনটা আমি বললাম, আমি ক্লাসের মধ্যে সব সময় বলি, যখন এই কোশ্চেনটা ভর্তি পরীক্ষায় কমন আসবে কি করবা? মনে আছে তো? মুচকি মুচকি হাসবা আর আস্তে আস্তে দাগাবা আর ভাইয়ের কথা স্মরণ করবা। ঠিক আছে, ওকে ফাইন। তো এরপরে লাস্ট অফ অল শেষের গল্প বলি। অ্যাট লাস্ট অফ অল কি হইলো খেয়াল করো সবাই। তো এখন ওকে ফাইন, ঋতু এখানে যে শেষ হইলো, সিনেমা হল থেকে তারা দুজন একসাথে বের হলো। বের হওয়ার পরে তো এখন ঋতুরও তাকে ভালো লাগছে, তারও ঋতুকে ভালো লাগছে। এভাবে ঘটে গেল দুইজনের প্রণয়। এরপরে সে ওই দেশের থেকে গেল, এভাবে শেষ। এই গল্পের এখানেই সমাপ্তি। আচ্ছা, জাহিদুল ইসলাম তুষার বলছে দি নিয়ে সবসময়ই প্রশ্ন আসে, অবশ্যই আসবে, ভর্তি পরীক্ষায় প্রশ্ন আসবেই। কারণ হচ্ছে পিন পয়েন্টিং ইরোর থেকে একটা কোশ্চেন আসতে পারে, অথবা হচ্ছে এই যে জায়গাটা দেখালাম এই জায়গা থেকে একটা কোশ্চেন আসতে পারে। ঠিক আছে, আচ্ছা এর পরবর্তীতে খেয়াল করো। ওকে ফাইন, তাহলে আমরা দি এর গল্পটা সুন্দর করে বুঝতে পারলাম। আজকের পরে যদি ভুল করো তোমাদেরকে মাইক দেওয়া হবে একদম। ঠিক আছে, আশা করছি কখনোই ভুল করবো না। আর যেহেতু বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সময় ঢাবি বলো চবি বলো, ক্যাম্পাসে তো আমি থাকবো সিইউতে, আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সময় কিন্তু যাওয়া হয়। ওকে, তো আমি আশা করবো এক্সাম হল থেকে বের হওয়ার পরে তোমরা খুব হ্যাপি মোমেন্টে তোমাদেরকে আমি দেখতে পাবো ইনশাআল্লাহ। তো মুছে দিচ্ছি। ওকে, তো নোটটা আজকে রাতের মধ্যেই করবা, কালকের মধ্যে সেন্ড করে দিবা। ওকে, আজকে রাতের মধ্যে সেন্ড করার ট্রাই করবা। তাহলে আর্টিকেল এখানে দি শেষ, দি এর পার্ট শেষ। ওকে, এবার আসো,
এবার লাস্ট পার্ট, আজকের ক্লাসের শেষ পার্ট, মানে যে জায়গাগুলোতে ভুল করবা তোমরা সেগুলো নিয়ে আলোচনা করি। একদম লাস্ট দিকে আমরা একটু সবাই আলোচনা করি, ঠিক আছে? সবাই একটু দেখবো। আচ্ছা ওকে, তো সবাই একটু খেয়াল করি, দেখো। আচ্ছা, আমরা শেষবারের মতো যারা এখনো শেয়ার করি নাই, আমি আবার বলছি, যারা আমরা ক্লাসটা শেয়ার করে দিব, শেয়ার করার পরে আমরা যে জিনিসটা, সেটা হচ্ছে আপনি যদি শেয়ার দেওয়ার পরে একটা স্ক্রিনশট, ওই শেয়ারের একটি স্ক্রিনশট আমাদের ইউসামের মেসেঞ্জার গ্রুপে দিয়ে দেন। আমরা অবশ্যই আপনাদেরকে একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিগত 20 বছরের একটা প্রশ্ন ব্যাংক পিডিএফ দিয়ে দিব, এবং এর পাশাপাশি আজকের ক্লাস লেকচারটা পাঠিয়ে দিব। আর আরেকটা ব্যাপার বলে রাখি, যারা আজকের ক্লাসের সুন্দর একটা সামারি দিতে পারবে থিমের, হ্যাঁ, থিমটা এক লাইনে সুন্দর করে লিখে দিতে পারবে, তার জন্য থাকবে ক্লিপসের একটা টপেল বই ফ্রি, আমরা তাকে প্রোভাইড করে দিব। সে যেখান থেকেই হোক, তার আনসারটা সুন্দর উপস্থাপনা হলেই হবে। ওকে, এরপরে লাস্ট অফ অল যে বিষয়টি বলি সেটা হচ্ছে, আর যারা ক্লাস নোটটা, অর্থাৎ আজকে যে ক্লাস হলো, ক্লাসের যে নোটটা, যার নোটটা বেস্ট হবে তার নোটটা কিন্তু ইউসামের পেজে আগামীকাল সকালবেলা পাঠিয়ে দেওয়া হবে। তো তার জন্য যে পুরস্কারটা থাকবে সেটা হচ্ছে, এখানে যে এইচএসসি পরীক্ষার জন্য একটা এখানে সাজেশন আছে, তার জন্য 20 পাতার একটা সাজেশন বই আমরা পাঠিয়ে দিব। অর্থাৎ সেখানে খুব সুন্দর করে আমি যে ক্লাস নিচ্ছি সেই উপস্থাপনাগুলো সেখানে আপনি পাবেন। ওকে, দেখি এবার আমরা এখানে কন্টেস্টে উইনার কে হয়। ওকে, তো লাস্ট দিকে খেয়াল করি। আচ্ছা, মুচকি মুচকি আসবা আর আস্তে আস্তে দেখাবা, আর ভাইয়ের কথা মনে পড়বা। আচ্ছা, এটা তো আমি অলওয়েজই বলি, ঠিক আছে? অবশ্যই মুচকি মুচকি আসবা, আর এক্সাম হলে মুচকি মুচকি হেসে হেসে আস্তে আস্তে আনসার দিবা, ঠিক আছে? অনেকেই দেখা যায় যে ভাই বুঝছো, দেখে যে এক্সাম হলে গেলে, স্পেশালি মেয়েদের ক্ষেত্রে যেটা হয়, দেখো আজকে ছেলে এবং মেয়েদের মধ্যে একটা পার্থক্য আজকে দেখাই। হ্যাঁ, এরপরে আমি এই এবং এর ব্যবহারটা শেষ করে ক্লাসটা এন্ডিং করে দিব। কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো, কেউ লিভ নিবা না, ঠিক আছে? কারণ হচ্ছে ক্লাসটা আজকে খুবই গুরুত্বপূর্ণ। দেখো, শুধুমাত্র যে এইচএসসির জন্যই গুরুত্বপূর্ণ, অ্যাডমিশনের জন্য গুরুত্বপূর্ণ এমন না, এই ক্লাসটা থেকে অনেক সবসময় কোশ্চেন পাবা। খেয়াল করো, অর্থাৎ ভর্তি পরীক্ষায় যারা এখানে অনেক, আমি ছোট ভাই যারা আমার স্টুডেন্ট ছিল বিভিন্ন বিশ্ববিদ্যালয়, তাদেরকেও দেখতে পাচ্ছি ঢাবি বা চবির। তো এই যে দেখো, বিশ্ববিদ্যালয়ে যখন কোশ্চেন আসে, মেয়েদের কাছে একটা অ্যালার্মিং দিচ্ছি, মেয়েরা খেয়াল করো, কোশ্চেন তো এইভাবেই থাকে। দেখো, যে কাজটা করে সেটা দেখাই, পার্থক্যটা কোন জায়গায় দেখো। মজা পাবা, এটা অনেক মজা পাবা এই গল্পটা শুনলে। তো দেখো, ছেলে এবং মেয়েদের মধ্যে পার্থক্যটা কোন জায়গায় খেয়াল করো। প্রথমে ধরো একটা ছেলে, ধরো একটা মেয়ের কথা প্রথমে বলি। একটা মেয়ে ধরো ফার্স্ট কোশ্চেনটা দেখলো, তার পরীক্ষায় কমন আসে নাই, সে ভাবলো হোয়াট ইজ দিস, এটা কি ঘটলো আমার সাথে, বুঝলাম না। তো এই কোশ্চেনটা আমি ছাড়া মানে পরীক্ষা হলে সবাই পারছে। ওকে ফাইন। 2 নাম্বারটা, মানে এইচএসসি পরীক্ষা এমসিকিউর ক্ষেত্রে এই ব্যাপারটা ঘটতে পারে, খেয়াল করো। এরপরে বলো 2 নাম্বারটা যখন পারে নাই, আমি তো মনে হয় এইচএসসি পরীক্ষায় A+ পাবো না এই সাবজেক্টে, আমার মনে হয় অ্যাডমিশন টেস্টে ফেল আসতে পারে, একটা চিন্তা। এবার সে কি নার্ভাস হয়ে যায়, মেয়েদের ক্ষেত্রে বললাম। 3 নাম্বারটা যখন পারে না, সে আবার চিন্তা করে যে কি, আমি যদি না টিকি তাহলে আমার ফ্যামিলিতে কি হবে, আমার বান্ধবীরা তো সবাই টিকে যাবে, আমি এখন কি করব, আমার তো লাইফ শেষ। আর 4 নাম্বারটা যখন শেষ, 4 নাম্বারটাও পারে নাই, কোশ্চেন তো মাত্র 12টা, ঠিক আছে? সে আমি আর টিকবো না, এই তো কান্নাকাটি স্টার্ট। না ভাই, এটা করা যাবে না। ওকে, এটা কখনো করবা না। আমি আজকে আমার একটা এক্সপিরিয়েন্স বলি। আর ছেলেদের ক্ষেত্রে কি হয় দেখো, 1 নাম্বারটা কমন আসে নাই, নো প্রবলেম, 2 নাম্বারটা কমন আসবে। 2 নাম্বারটা আসে নাই, সো হোয়াট, 3 নাম্বারটা আসে না, 3 নাম্বারটা আসে নাই, সমস্যা নেই, 4 নাম্বারটা পারবো, ওকে, কোনো সমস্যা নেই। 4 নাম্বারটা হয় নাই, ওই তো 5 নাম্বার তো আছে। আচ্ছা, আমার ঢাবি হয় নাই, সমস্যা নাই, ঢাকা বিশ্ববিদ্যালয় ডি ইউনিট আছে না, সেটার জন্য প্রিপারেশন নেই। আচ্ছা, ঢাবি শেষ, সিইউ তো আছে, সিইউর জন্য ভালো করে প্রিপারেশন নেই, এরকম একটা কনফিডেন্টলি চিন্তা ভাবনা রাখবা। আমার লয়ের কথা বলি, লতে যখন দেখলাম হচ্ছে আমার টোটাল 20-এ পাস ইংলিশে, আমার দেখি হচ্ছে ইন টোটাল গ্রামাটিক্যালি কোশ্চেন আমি 12টা পারতেছি, অর্থাৎ 12টা পরিমাণ পারার মতো কোশ্চেন আসছে। যখন পরের পেজে গেলাম একটা পেজে, তখন দেখলাম হচ্ছে একটা প্যাসেজে ছিল 15 নাম্বার। দেখি যে 15-এর মধ্যে 5 নাম্বার ছিল হচ্ছে প্যাসেজ রিলেটেড কোশ্চেন, আর 10 নাম্বার ছিল ভোকাবুলারি টাইপস কোশ্চেন। এই যে 12 যোগ 10 22 নাম্বার, দেখতেছি আমি আরো 8টা ভুল করলেও কোনো সমস্যা নাই, এরপর আরো কয়েকটা রিস্ক নিলাম, বুঝছো কিনা? এই হচ্ছে অবস্থা। তখন দেখা গেল 20-এ পাস আমি 26-27-এর মতো পাইছিলাম, আরো কয়েকটা রিস্ক নিয়ে। কথা বুঝছো? কারণ হচ্ছে 22টা যদি হয়, প্রতি 4 মার্কের ভুলে কত 1 নাম্বার করে কাটা, এরকম। এই জন্য বলছি, পরীক্ষায় কখনো কনফিডেন্স হারাবা না, ঠিক আছে? কনফিডেন্স নিয়ে পরীক্ষা দিবা, অনেক ভালো হবে পরীক্ষা ইনশাল্লাহ, ঠিক আছে? আর মনে রাখবা, যে কোশ্চেনটা তুমি পারো না, মনে করবা ওই কোশ্চেনটা কেউই পারে না এক্সাম হলে, ঠিক আছে? ধরে নিবা হচ্ছে এটা সারা বাংলাদেশে কেউ পারে না। কেন?
কারণ হচ্ছে একটা কঠিন প্রশ্ন, তুমি যদি অনেক ভালো প্রিপারেশন নাও, এটা তুমি না পারলে এটা কেউই পারে না, এটা গ্যারান্টি থাকো। আর যদি কেউ না পড়ে প্রিপারেশন নিয়ে চলে যাও, তাহলে তুমি যদি আবার চিন্তা করো হচ্ছে কি আমি পারি না মানে সবাই পারবে না, এটা কিন্তু খুবই লুডিক্রাস, হাস্যকর ব্যাপার। ঠিক আছে, এরকম কেউ করবা না আশা করি। এবার আসো আমরা এ এবং এন এর গল্পে চলে যাব, খেয়াল করো সবাই। আচ্ছা, এই হচ্ছে অবস্থা। তো ছেলে এবং মেয়েদের পার্থক্যটা তো দেখাইলাম, মানে মেয়েরা কিন্তু কান্নাকাটি করে দাও, এর কি কাজ করবা না। এবার আসো হচ্ছে আমরা দেখাবো তোমাদেরকে এ এবং এনটা একদম লাস্টে চলে আসছে আজকের ক্লাসের। ঠিক আছে ভাই, কেউ শেষ করে দিব। তো নাউনকে যদি আমরা ক্লাসিফাই করি কয় প্রকারের পাই? 2 প্রকার। অনেকগুলো নাউন পাই, কিন্তু আমরা যদি গণনার উপরে এখানে যদি ক্লাসিফাই করি, বিভাগ করি, তাহলে নাউন কত প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে কাউন্টেবল নাউন, আর একটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। ঠিক আছে, আমি কি বললাম? নাউনকে যদি আমরা ভাগ করি, নাউন কত প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে কাউন্টেবল নাউন, আর একটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। মনে রাখবা, আনকাউন্টেবল নাউনের আগে সবসময় কি হয়? ক্রস হয়, কোনো প্রকারের আর্টিকেল হয় না। আমি যদি বলি ওয়াটার ইজ লাইফ, পানি হচ্ছে জীবন, ওয়াটার ইজ লাইফ, এই ওয়াটার শব্দটা হচ্ছে এখানে কি? আনকাউন্টেবল নাউন। আর আনকাউন্টেবল নাউনের আগে কি হয়? ক্রস হয়। এই হচ্ছে অবস্থা। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পেরেছ। এরপরে দেখাই কাউন্টেবল নাউনের কথা দেখাই, এবার মজা পাবা। কাউন্টেবল নাউনকে আমরা যদি আবার ভাগ করি, কাউন্টেবল নাউন হচ্ছে আবার কত প্রকার? 2 প্রকার। কাউন্টেবল নাউনের মধ্যে একটা হচ্ছে সিঙ্গুলার কাউন্টেবল নাউন, আর একটা হচ্ছে প্লুরাল কাউন্টেবল নাউন। ঠিক আছে, আমি কি বললাম? কাউন্টেবল নাউন কত প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে সিঙ্গুলার কাউন্টেবল নাউন, একটা হচ্ছে প্লুরাল কাউন্টেবল নাউন। ঠিক আছে, মনে রাখবা প্লুরাল কাউন্টেবল নাউনের পূর্বে সবসময় কি হয়? ক্রস দিবা। এটা কখনো দা হইতে পারে, তাও একটু পরে আমি ক্লিয়ার করে দিচ্ছি, একটু পরে খেয়াল করো। আমি যদি বলি বয়েজ আর প্লেইং ফুটবল, ওকে, এরকম হইতে পারে। আচ্ছা, বুঝলাম। এখানে আসো, এই জায়গা থেকে কোশ্চেন সবচেয়ে বেশি আসবে, খেয়াল করি সবাই। সিঙ্গুলার কাউন্টেবল নাউন, অর্থাৎ কাউন্টেবল নাউন যেগুলো আমরা গুনতে পারি। তো আমরা একটু এই যে জিনিসটা আমি বললাম, এটা ফলো করলে তুমি পরীক্ষায় খুব ভালো একটা রেজাল্ট করবা বলে আমি ইনশাআল্লাহ অবশ্যই আশাবাদী। খেয়াল করো, তাহলে আমি নাউনকে প্রথমে ডিভাইড করলাম। কতভাবে ডিভাইড করলাম? প্রথমে দেখো, নাউন হচ্ছে মূলত আমরা যদি গণনার দিক থেকে বিবেচনা করি, নাউন হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে কাউন্টেবল নাউন, মানে যে নাউনটা আমরা গুনতে পারি সেটা হচ্ছে কাউন্টেবল নাউন। আর একটা হচ্ছে কি? আনকাউন্টেবল নাউন, অর্থাৎ যে নাউনকে আমরা গুনতে পারি না, গণনা করা যায় না, সেটিকে বলবো আমরা আনকাউন্টেবল নাউন। আচ্ছা, আনকাউন্টেবল নাউনের আরেকটা ছোট্ট একটা আমি এখানে ট্রিক্স শিখাই দিই। যে সকল নাউনগুলোকে তুমি 1, 2, 3, 4, 5 এগুলো দিয়ে গুনতে পারবা না, সেগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন। আমরা কি বলতে পারি একটি পানি, 2টি পানি, 3টি পানি, 4টি পানি? বলতে পারি? পারি না। একটি তেল, 2টি তেল, 3টি তেল, 4টি তেল, এরকম করে, অর্থাৎ 1 বা 2 দ্বারা যে সকল নাউনগুলোকে রিপ্লেস করতে পারবা না, সেগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন। ওকে, আশা করি ক্লিয়ার। এবার আসো সিঙ্গুলার কাউন্টেবল, প্লুরাল কাউন্টেবল। আচ্ছা, কাউন্টেবল নাউনের মধ্যে সিঙ্গুলার কাউন্টেবল নাউনকে আবার উচ্চারণের উপর বেস করে, উচ্চারণ মানে হচ্ছে সাউন্ড, উচ্চারণ মানে কি? সাউন্ডের উপরে বেস করে 2 ভাবে ভাগ করা হয়। একটা হচ্ছে ভাওয়েল সাউন্ড, একটা হচ্ছে কনসোনেন্ট সাউন্ড। আজকের ক্লাসের সবচেয়ে ইম্পর্টেন্ট পার্টে আমরা চলে এসেছি, আর্টিকেল একদম সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায় আমরা চলে আসলাম। ঠিক আছে, তো খেয়াল করো, এখান থেকে একটা কোশ্চেন মাস্ট এইচএসসি পরীক্ষায়। এখন যে এখানে ডায়াগ্রামটা দেখাচ্ছি, আমি আবার বলছি, এইচএসসি পরীক্ষায় মিনিমাম 5টা কোশ্চেন এই পার্ট থেকে আসবে। মানে এখন যেটা দেখাচ্ছি, এখান থেকে 5টা কোশ্চেন হুবহু পাবা। ঠিক আছে, আর যারা ভাবছে হচ্ছে আমি আর্টিকেলে সব পারি, জাস্ট এটা এক্সামের পরে কথাটা মিলাই নিবা, তার কি আসলে সবগুলো হয় কিনা। ঠিক আছে, তো ক্লাসটা আমরা লাস্ট পর্যন্ত একটু দেখি। কি বললাম আবার রিভিউ করি। নাউন হচ্ছে মূলত কি? গণনার দিক থেকে যদি বিবেচনা করি 2 প্রকার, কাউন্টেবল, আনকাউন্টেবল। আনকাউন্টেবল নাউনের পূর্বে ক্রস হয়। আনকাউন্টেবল নাউন কেমনে চিনবো? যে সকল নাউনগুলোকে আমরা 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এইভাবে সংখ্যা দিয়ে গুনতে পারি না, সেগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন। কেমন? অর্থাৎ হচ্ছে একটি পানি, 2টি পানি এভাবে গুনতে পারি না, সেটা হচ্ছে আনকাউন্টেবল নাউন, তার আগে ক্রস বসে। আবার কাউন্টেবল নাউনকে আমরা যদি ভাগ করি, 2 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে সিঙ্গুলার কাউন্টেবল, প্লুরাল কাউন্টেবল। প্লুরাল কাউন্টেবল নাউনের আগে ক্রস বসে, আর সিঙ্গুলার আগে কি বসে? সিঙ্গুলারকে আমরা সাউন্ডের উপরে বেস করে 2 ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে ভাওয়েল সাউন্ড, একটা হচ্ছে কনসোনেন্ট সাউন্ড। যেহেতু আমাদের এখানে জায়গা নেই, তো আমরা মুছে নিচ্ছি। ক্লাসটা সবাই পাবা আশা করি, সবাই একটু খেয়াল করো, এতটুকু তো বুঝছো। আচ্ছা, সিঙ্গুলার ভাওয়েল সাউন্ড, কনসোনেন্ট সাউন্ড বুঝাই দিই, একটু খেয়াল করো সবাই।
দেখো আমি কিছু এক্সাম্পল লিখবো। ভাওয়েল সাউন্ড কেমনে চিনবা, এতদিন যে বইতে পড়ে আসছো, কেন তোমার পরীক্ষা হয় না, এই কারণগুলো খেয়াল করো সবাই। সবাই দেখো, আমি লিখলাম এখানে হচ্ছে সাপোজ ধরো হচ্ছে আওয়ার, তারপর হচ্ছে অনেস্ট, তারপর হচ্ছে আমব্রেলা, তারপর হচ্ছে আমি লিখছি হচ্ছে আচ্ছা আওয়ার লিখলাম, অনেস্ট লিখলাম, আমব্রেলা লিখলাম। তারপরে আমরা কি লিখতে পারি, ইউনিক, এমবিবিএস, এফসিপিএস, ওয়ান। আচ্ছা তারপর হচ্ছে আমরা এই 8টা বললাম, তো এখানে 8টা এক্সাম্পল লিখছি। এইচএসসি পরীক্ষা ইনশাআল্লাহ এই 8 ফরম্যাটের বাইরে যদি যায় আমাকে তোমরা নক দিও যে ভাইয়া এই ফরম্যাটগুলোর বাইরে কোশ্চেন গেল, ঠিক আছে? ইনশাআল্লাহ এই ফরম্যাটের বাইরে কোশ্চেন যাবে না, ঠিক আছে? খেয়াল করো সবাই। আমি আবার বলছি লাস্টবারের মতো সবাই একটু শেয়ার করে দাও। শেয়ার করার পরে যে কাজটা করবা সেটা হচ্ছে স্ক্রিনশটটা আমাদের ইউসামের মেসেঞ্জারে পাঠিয়ে দিবা। অবশ্যই তোমরা একটা বিগত 20 বছরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা কোশ্চেন ব্যাংক পেয়ে যাবা, এবং এর পাশাপাশি তোমরা আরও একটা জিনিস পাবা, সেটা হচ্ছে যারা নোটটা পাঠাবা আজকের ক্লাস নোট, তাদেরকেও কিন্তু একটা পুরস্কার দেওয়া হবে। আর তার ক্লাস নোটটা কিন্তু আমরা নাম সহ ইউসামের পেজে প্রকাশ করব। আচ্ছা আমরা খেয়াল করি, এখন একটু এদিকে দেখবো ভাওয়েল সাউন্ড কাকে বলে, কনসোনেন্ট সাউন্ড কাকে বলে। একটু খেয়াল করি এদিকে দেখো সবাই, আমরা সব সময় ভুলটা কোথায় করি, এই জায়গায় ভুল করা যাবে না। দেখো আবার বলছি, ভুল কোন জায়গায় করা যাবে না, রিমাইন্ডার, ভুল কোন জায়গায় করা যাবে না। লাস্ট স্টেপ, আমরা সবসময় যে কাজটা করি ভাওয়েলের পূর্বে এন বসে, এটাকে মাথা থেকে ঝেড়ে ফেলে দাও। এটা কখনোই, এটা হচ্ছে একটা ভুল আনসার। টিপস টপেলে দেখবা যে ভাওয়েল সাউন্ডের পূর্বে সবসময় এন হয়, নট ভাওয়েলের পূর্বে এন হয়, ঠিক আছে? আমরা গতানুগতিক ধারায় অনেক বইতে দেখি যে ভাওয়েলের পূর্বে এন হয় লেখা আছে, এটা ভুল, ঠিক আছে? এটা করবা না, এটাতে তোমাদের আনসারটা ভুল হয়। খেয়াল করো ভাওয়েল সাউন্ড কেমন। এই যে আমি এখানে দেখলাম একটা ওয়ার্ড আমব্রেলা, আমব্রেলা না, এই যে আমব্রেলা ওয়ার্ডটাতে, তো আমরা এখানে কি দেখছি, আমব্রেলা সাউন্ডে কি আসছে, আ মানে কি, এর উচ্চারণ আসছে, কিন্তু আমব্রেলা ওয়ার্ডটাতে কিসের উচ্চারণ আসছে, আমব্রেলা। বাংলা অর্থ করলে কি আর মানে কি, এর উচ্চারণ আসছে। তো ভাওয়েল সাউন্ড আসছে কিনা, ভাওয়েল সাউন্ড আসলে আমরা কি বসাবো, এ বসাবো। কথা বুঝছো কিনা? ওকে আচ্ছা, এরপরে আমরা আরও এখানে লিখতে পারি। দেখো আমি কি বলছি, ভাওয়েল সাউন্ড দেখতে হবে, নট ভাওয়েল। ভাওয়েল দেখতে হবে না, ভাওয়েল তোমাকে দেখার কোনো প্রয়োজন নেই। কি দেখবা, ভাওয়েল সাউন্ড দেখবা। আওয়ার, এই যে ওয়ার্ডটা আমি লিখলাম আওয়ার, আমি এখানে কি লিখলাম, আওয়ার লিখছি, তো সরে মানে কি, এ, আওয়ার, এর উচ্চারণ আসছে। এখানে কিন্তু দেখো কনসোনেন্ট, কনসোনেন্টের আগে কখনো এ হয় না। এখানে কিন্তু আমি কি বলছি, কনসোনেন্ট সাউন্ড না, ভাওয়েল সাউন্ড আছে কিনা দেখবা। তুমি উচ্চারণটা খেয়াল করবা, এই যে আওয়ার উচ্চারণটা খেয়াল করো। আওয়ার উচ্চারণে, আবার বলছে আওয়ার উচ্চারণে এখানে কিসের উচ্চারণ হচ্ছে, ভাওয়েলের উচ্চারণ হচ্ছে, ভাওয়েলের সাউন্ড হচ্ছে। ভাওয়েলের সাউন্ড থাকলে কি হয়, এন ব্যবহার করতে হয়। অনেস্ট, এই যে ওয়ার্ডটা ইউজ করলাম অনেস্ট, সরেও, অনেস্টের আগে কি হয়, সবসময় অনেস্ট যে উচ্চারণ করছি, কিসের উচ্চারণ হচ্ছে, ভাওয়েলের উচ্চারণ হচ্ছে। ভাওয়েলের উচ্চারণ হলে কি হয়, এন হয়। ওকে, তারপরে আসো এমবিবিএস, এই যে এমবিবিএস ওয়ার্ডটা এখানে কখনো, এখানে আমরা যে বইতে পড়ি ভাওয়েলের আগে এন হয়। এবার বুঝছো তো কোন জায়গায় ভুলটা করো, আশা করি সবাই বুঝতে পারছো। খেয়াল করি সবাই, এরপরে খেয়াল করো সবাই, দেখো একটা বিষয়, আওয়ার, আমি আবারও বললাম ভাওয়েলের আগে কখনো এন হয় না। আবারও বলছি কথাটা, এই রুলসটা যারা পড়ছো এটা মাথা থেকে ঝেড়ে ফেলে দাও, আজকের ক্লাসের ফরম্যাটটা ফলো করো। আমি কি বললাম, আওয়ার, আওয়ার ওয়ার্ডটা, আওয়ারের পূর্বে কি হয়, আচ্ছা দেখো এন কেন হয়, কারণ হচ্ছে এই যে উচ্চারণটা করার সময় দেখতে হচ্ছে এটা সাউন্ডটা কেমন হচ্ছে, সাউন্ড। এই যে আওয়ার শব্দটা করার সময় কি উচ্চারিত হচ্ছে, মানে কি, এ হচ্ছে একটা ভাওয়েল। আর ভাওয়েলের সাউন্ড, অর্থাৎ আমরা কথা বলার সময় যদি কানে ভাওয়েলের সাউন্ড আসে তখন আমরা এন দিব। এই যে অনেস্ট, অনেস্ট মানে কি, মানে কি, ও মানে কি ভাওয়েল, ভাওয়েল মানে কি এন। ওকে আচ্ছা, এরপরে আসো এমবিবিএস, এমবিবিএস তো আচ্ছা, এমবিবিএস উচ্চারণ করার সময় খেয়াল করো, এম, এর উচ্চারণ আসছে কিনা, এ মানে কি, এ। ওকে, এমবিবিএস। আর ভাওয়েল সাউন্ড মানে কি, এন। এফসিপিএস মানে কি, ভাওয়েল সাউন্ড। এফ উচ্চারণ করার সময় কি আসে, এফ, এ আসছে না, মানে ভাওয়েল। ভাওয়েল মানে কি, ভাওয়েল সাউন্ড। ভাওয়েল সাউন্ড মানে কি, এন। ওকে,
এই হচ্ছে টোটাল কথা, আশা করি সবাই বুঝতে পেরেছেন। অর্থাৎ এরপরে আর দুটা রুলস, এই দুটা না বুঝলেই নয়, ঝামেলা তো ঘটাই দিবেন এই জায়গায়, সবাই কিন্তু ঝামেলা ঘটাবে এই দুইটা জায়গায়, এই তিনটা, এটা একটা আর একটা হচ্ছে এই তিনটা, ঠিক আছে? আশা করি সবাই বুঝতে পেরেছেন, তাই না? আচ্ছা, তো আশা করি আজকে ক্লাসে করার পরে আপনাদের কনফিউশনগুলো কেটে যাচ্ছে। ইউনিভার্সিটিতে এই ধরনের কোশ্চেন হয়, আর আপনারা যে আর্টিকেলে 3.5 পান, বাকি 1.5 নাম্বারটা এই ধরনের কোশ্চেনে কিন্তু মিস করে আসেন। লাস্ট দিকে কথা বলি, খেয়াল করি সবাই। আচ্ছা, মুছে দিচ্ছি, ওকে, মুছে দিচ্ছি। তাহলে কি বাকি ছিল? ইউনিক, এফসিপিএস, খেয়াল করো তাহলে কি কি লিখলাম। আচ্ছা, একটা হচ্ছে ইউনিভার্সিটি, ইউনিক, ওয়ান। এবার লিখো, একটা একটা করে লিখো। নাম্বার 1, ইউ যদি ইউ হয় এই ব্যবহার করতে হয়। লাস্ট স্টেপ কি লিখলাম? ইউ যদি ইউ হয় এই ব্যবহার করতে হয়। কি লিখলাম? ইউ যদি ইউ হয় এই ব্যবহার করতে হয়, ঠিক আছে? আচ্ছা, ইউ যদি ইউ হয় মানে কি? আমরা জানি হচ্ছে ইউ একটা ভাওয়েল, রাইট? ভাওয়েলের আগে এন বসে, একটা কথা আছে এখানে। ইউ এর উচ্চারণটা যদি ইউ এর মতো হয়, যেমন আমার একটা স্টুডেন্ট আমাকে কোশ্চেন করছে, বলে যে ভাইয়া ইউ এর উচ্চারণ তো ইউ এর মতোই হবে, আর কিসের মতো হবে? কেন ভাই, আমব্রেলা ওয়ার্ডটাতে তো ইউ এর উচ্চারণটা কি ইউ এর মতো হচ্ছে, অন্য কোনো ভাওয়েলের মতো হচ্ছে না? তো একটা কথা মনে রাখবা, ইউ এর উচ্চারণটা যদি ইউ এর মতো হয়, অর্থাৎ তার উচ্চারণই থেকে যায়। আমি পার্থক্যটা ক্লিয়ার করি আরো, খেয়াল করো সবাই। আমি আমব্রেলাটাও লিখি, আমব্রেলা, ঠিক আছে? এই যে আমব্রেলা ওয়ার্ডটাতে আমি কি লিখলাম? আমব্রেলা, আম মানে কি? আ, এ, মানে এর উচ্চারণ হচ্ছে, তখন এখানে কি লিখবো? এন। কথা বুঝতে পারছি? আচ্ছা, কিন্তু এখানে দেখো আমব্রেলাতে ইউ এর উচ্চারণটা ছিল না, হিডেন। আর ইউনিভার্সিটি, এটাতে কিসের উচ্চারণ হচ্ছে? একদম ইউ এর পূর্ণাঙ্গ উচ্চারণটা হচ্ছে। যদি আমি কি লিখলাম? ইউ যদি ইউ হয় এই ব্যবহার করতে হয়, দ্যাট মিনস এখানে কি ইউজ করব? এ ইউজ করব, মানে ইউ এর উচ্চারণটা যদি কি প্রনাউন্সিয়েশন ইউ এর মতো হয়। ইউনিক, ইউ এর উচ্চারণ ইউ এর মতো কি হবে? এ হবে। আশা করি সবাই বুঝতে পেরেছেন। একদম লাস্ট রুলস আজকের ক্লাসের, একদম শেষ রুলসে চলে আসছি। আচ্ছা, রামিসা জাহান আপরা, সে বলছে ভাইয়া আরেকটু বুঝাই দেন। আচ্ছা ভাইয়া, খেয়াল করো, লাস্ট স্টেপে চলে আসি। দেখো আমি আবার বুঝিয়ে দিচ্ছি, খেয়াল করো সবাই, এভরিবডি। এখানে প্রত্যেকটা স্টুডেন্ট আমাদের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ, ঠিক আছে? সবাই খেয়াল করো। তো ইতিমধ্যে আমরা প্রায় 100 স্টুডেন্টকে দেখতে পাচ্ছি ক্লাসে, ওকে? একদম লাস্ট দিকে 100 জন স্টুডেন্ট। আমরা অবশ্যই দোয়া প্রত্যাশী, ইনশাআল্লাহ এই যে 100 স্টুডেন্ট সবাই যেন কোনো না কোনোভাবে কোনো একটা পাবলিক ইউনিভার্সিটিতে চান্স প্রাপ্ত হয় ইনশাআল্লাহ। আচ্ছা, তো খেয়াল করো সবাই, আমরা একটু সবাই খেয়াল করব যা বললাম। তো ক্লাস কিন্তু শেষ হয় নাই, আরও 2 থেকে 3 মিনিট আমি কিছু মনিটরিং, আজকে কিছু কথাবার্তা বলে দিব, সেগুলো খেয়াল করবেন। তো আমি কি বললাম? আমব্রেলা, ঠিক আছে? এই যে আমব্রেলা ওয়ার্ডটাতে, আচ্ছা আমি কি বললাম? এখানে আগে এই রুলসটা পড়েন আপনি। ইউ যদি ইউ হয় এই ব্যবহার করতে হয়। আচ্ছা, ইউ যদি ইউ হয় মানে কি জানেন? সেটা হচ্ছে ইউ এর উচ্চারণটা যদি ইউ এর মতো হয়, তার আগে এই ব্যবহার করতে হয়। কেমন? এই যে আমি ইউনিভার্সিটি ওয়ার্ডটা উচ্চারণ করছি, ইউনিভার্সিটি, ইউনিভার্সিটিতে ইউ এর উচ্চারণটা কিন্তু এখানে ইউ এর উচ্চারণটাই কিন্তু হচ্ছে আসলে এই ইউ যুক্ত ওয়ার্ডটাতে, ঠিক আছে? তো ইউ এর উচ্চারণটা যদি ওই ওয়ার্ডটাতে থেকে যায়, তখন সেখানে আমরা এই ব্যবহার করব, ইউনিক, ইউ, ইউনিক এই ব্যবহার করব। আর আমব্রেলা, আম, সরেয়া, তখন আমরা কি ইউজ করব? এন ইউজ করব। আশা করি সবাই বুঝতে পেরেছেন। অর্থাৎ ইউর উচ্চারণটা যদি ইউর মতো না হয়, অন্য ভাওয়েলের মতো হয়, তাহলে এন ব্যবহার করব, তার আগে নয়, ওকে? আশা করি সবাই বুঝতে পেরেছেন। আজকের ক্লাসের লাস্ট রুলস সবাই খেয়াল করি, এই রুলসটাতে আবার ভুল করে। দেখো আমরা জানি এতক্ষণ কি পড়লাম, ভাওয়েলের আগে কি হয়? এন হয়। শুধুমাত্র ওয়ান ব্যতীত, এই ওয়ান শব্দটা যখন দেখবেন, শুধুমাত্র ওয়ান, ও এর ক্ষেত্রে শুধুমাত্র ওয়ান ছাড়া বাকি সবগুলোর ক্ষেত্রে এন হবে। শুধুমাত্র ওয়ান শব্দটা দেখলে তার পূর্বে কষ্ট করে আপনারা এ বসাই দিবেন। এটি হচ্ছে লাস্ট রুলস, যাতে করে মনে থাকে, ওই জন্য একদম ক্লাসের শেষে এই রুলসটা আপনাদেরকে অ্যাপ্লাই করলাম। আজকের ক্লাসে আপনারা দেখেন অনেকগুলো বিষয় কিন্তু আমরা আলোচনা করেছি। অর্থাৎ 5 নাম্বার আমাদের এখানে আর্টিকেলের জন্য অ্যাডমিশন টেস্টে এখান থেকে একটা কোশ্চেন আসবে। আবার আমাদের এই যে সাপোজ ধরেন আমরা এইচএসসি পরীক্ষায় আমাদের পোয়েম থেকে থিম রাইটিং থেকে কোশ্চেন আসে, সেখান থেকে আমরা আলোচনা করলাম। আচ্ছা, এখানে আমি আরেকটা কোশ্চেন দেখাই, সবাই একটু খেয়াল করি। আচ্ছা, রোমেল, আচ্ছা ওকে, আমাদের
খেলায় রেফারি। আচ্ছা, রোমেলো আমাদের সাথে ক্লাসে জয়েন করেছে, থ্যাংক ইউ ভাইয়া। তারপর হচ্ছে ভাই ইউসুফের মেসেঞ্জার গ্রুপে কীভাবে নোট পাঠাবো? নোটটা আস্তে ধীরে পাঠাইলে হবে ভাই, এত তাড়া নেই। আজকে রাত 12টার মধ্যে পাঠাইলে হবে, সেখানে আমরা চেক করে এরপরে আমরা দেখে নিব। ওকে, যেটা বেস্ট হয় সেটা আমরা বাছাই করে নিব। আচ্ছা, তো শেষ দিকে কিছু কথা বলি, সেটা হচ্ছে ভাই এখন তো আমাদের এই যে প্যান্ডেমিক সিচুয়েশন, এখানে আপনি পড়াটা কীভাবে পড়বেন আমি বুঝাই বলি। সেটা হচ্ছে আমাদের কমপ্লিটিং আছে না, এই যে আমরা ধাপে ধাপে ক্লাসগুলো কিন্তু আমি নিব, ঠিক আছে? এখানে ইউসামের পেজে তো ক্লাসগুলো নিব, এই ক্লাসগুলো করলে আমি আশাবাদী ইনশাআল্লাহ আপনারা কিন্তু কোনোভাবেই আপনাদের এইচএসসি যে রেজাল্টটা এটা খারাপ হওয়ার কোনো সুযোগ নেই। কারণ হচ্ছে এখানে যারা ক্লাস নেবে সবাই কিন্তু বিভিন্ন আজকে প্রায় 4-5 বছর বা তার চাইতেও অধিক, হ্যাঁ, সবাই কিন্তু বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিংয়ে যারা এক্সপার্ট তারাই কিন্তু ক্লাস নেবে। ওকে, তো আমি এই জন্য বলছি যারা সায়েন্সের আছো এখানে, যারা এখানে ইমু ইমু ক্লাস নিবে, তারপর হচ্ছে সে চুয়েটের স্টুডেন্ট, তারপর হচ্ছে আমাদের ছোট ভাই মিশু, হ্যাঁ, তারপর হচ্ছে মিশু হচ্ছে সিএমসি অর্থাৎ চট্টগ্রাম মেডিকেল, তারপর হচ্ছে ইকোনমিক্স ক্লাস নিবে হচ্ছে মুহিব, সে অর্থনীতি বিভাগের স্টুডেন্ট চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়েরও আরও বেশ একজাক্ট তরুণ কিন্তু তোমাদের ক্লাসগুলো পরিচালনা করবে, ঠিক আছে? তো এই এক সপ্তাহের রুটিনটা ইউসামের পেজে তোমরা পেয়ে থাকবা। তো লাস্ট অফ অল একটা কথাই বলি ভাই, করোনা কিন্তু করোনার কাজ করছে, ঠিক আছে? তোমার কাজ তুমি করছো কিনা একটু দেখো। আর পরীক্ষা কিন্তু গভর্নমেন্টের, এটা হচ্ছে একটা রাষ্ট্রীয় সিদ্ধান্ত, এটা রাষ্ট্র দিবে, ঠিক আছে? এটা নিয়ে মিডিয়া কি বলছে সেটা দেখার দরকার নাই, আমরা আমাদের কাজটা করি, ঠিক আছে? আর স্পেশালি একটা কথা আজকে তোমাদেরকে বলে রাখি, অ্যাকাউন্টিং যারা কমার্সের স্টুডেন্ট, হিসাব বিজ্ঞানটা ভালো করে পড়ে রাখবা, ফাইন্যান্সটা পড়ে রাখবা, আইসিটি পড়ে রাখবা, আর ইংলিশটা একটু চর্চা করবা রেগুলার। কারণ হচ্ছে এই বিষয়গুলো যদি তুমি রেগুলার প্র্যাকটিস না করো তোমার কাছে 1 মাস পরে কমপ্লিট নিউ মনে হবে, ঠিক আছে? আর ভাই এখানে আমি নিজের এক্সপিরিয়েন্সে বলি, প্রায় আজকে প্রায় সারা বাংলাদেশ থেকে আমাদের কাছে কিন্তু স্টুডেন্ট যারা পড়ে, অনেক স্টুডেন্ট কিন্তু আমরা খেয়াল করি তারা এখন কিন্তু দুর্দান্তভাবে পড়াশোনা কিন্তু কমপ্লিট করছে। তো তোমরা কেন পিছিয়ে থাকবা? আমি আশা করব সবাই সবার সর্বাত্মক প্রচেষ্টা দিয়ে সবাই এখানে পড়াশোনাটা চালিয়ে যাবা। তো লাইফে আমি যে কথাগুলো বলছি আজকের ক্লাসে এগুলো মেনে নেওয়ার ট্রাই করবো। আজকের ক্লাসটা আমাদের এই যে কারিগরি ত্রুটি ছিল তার কারণে কিছু টাইম লেটই শুরু হয়েছে সব কিছু মিলে। তো আলহামদুলিল্লাহ শুক্রিয়া, আজকে ক্লাসে এখানে যে কারিগরি কোনো ত্রুটি আর হয়নি এর মধ্যে। তো আমরা মহান রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। আর সবাই ভালো থাকবেন, নেক্সট ক্লাসে ইনশাল্লাহ খুব শীঘ্রই আপনারা জয়েন করবেন। আর আজকের ক্লাসের নোটটা সবাই যার নোটটা বেস্ট হবে অবশ্যই আমরা আপনাদেরকে এখানে পুরস্কারটা পাঠিয়ে দিব। আর আপনার নাম সহ আগামীকালকে ইউসামের গ্রুপে কিন্তু পোস্ট করা হবে, ঠিক আছে? আর আমরা আজকে জাজ করবো একটু পরে আপনাদের কার থিমটা সবচেয়ে বেস্ট হয়। সবাই ভালো থাকবেন, দেখা হবে ইনশাল্লাহ। সবার সুস্বাস্থ্য কামনা করছি। স্টে সেফ, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।